ইনিশিয়াল কনসেপশন আছে ক্লিয়ার হতে হয় ওটা। ঠিক আছে, আজকে আমরা একটা না অ্যানালাইসিসে চলে যাব, আনসিমেট্রিক্যাল ফল্টের অ্যানালাইসিসে সরাসরি চলে যাব, নো প্রবলেম। আচ্ছা, আমরা মূলত গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট নিয়ে শুরু করেছিলাম এবং বলেছিলাম যে আমাদের যে থ্রি ফেজ সাপ্লাই, থ্রি ফেজ থ্রি ওয়্যার বা থ্রি ফেজ ফোর ওয়্যার যেটাই হোক, সেখানে যে কোনো একটা ফেজ কোনো দুর্ঘটনাক্রমে, হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটি হোক বা ইন্টেনশনালি হতে পারে, গাড়ি কোলাইড করলে, কোন একটা পোল ভেঙে পড়লে, বেঁকে পড়লে, হ্যাঁ, কোনো কারণে যদি গ্রাউন্ড টাচ করে কিংবা ওপেন হয়ে গেলে একটা ফেজ বা দুইটা ফেজ, হ্যাঁ, বা দুইটা ফেজে শর্ট হয়ে গেলে, এই ধরনের ফল্ট যদি হয় এটা অবশ্যই ফল্ট। যে ধরনের ফল্ট তোমার অ্যারাইজ করে সেটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট। এবং এটাকে অ্যানালাইসিস করার জন্য দুটো মেথডের কথা আমরা বলেছি না, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস করা যায়, আর একটা হচ্ছে আমরা ফোরটেক্স, ওই ভদ্র, হ্যাঁ, ফোরটেক্স, এক একজন এক এক রকম বলে, নামটা একটু বিদ্যুতে, তোমরা ডিকশনারিতে দিয়ে প্রনাউন্সিয়েশনটা দেখে নিতে পারো। তো উনি প্রস্তাব করেছিলেন যে ওনার প্রস্তাবনা কিন্তু আমাদের থ্রি ফেজের জন্য ছিল না, তারা ছিল পলি ফেজের জন্য। হ্যাঁ, একটা সুন্দর প্রস্তাবনা ছিল। সেটা হচ্ছে যে কোনো আনসিমেট্রিক্যাল পলিফেজ আনসিমেট্রিক যদি অ্যারাইজ করে, যে আনব্যালেন্স, এটাকে আমরা ব্যালেন্স মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। সো তার অনুসারে আমরা এই যে যেহেতু আমাদের তিনটা ফেজ আর ওনার হচ্ছে পলিফেজ, মানে এন সংখ্যক, এন মানে 100 হতে পারে, 1000 হতে পারে, তাই না? সো আমরা n equals to 3 দিলে ওনার ফোরটেক্সের ওই থিওরি আমরা মূলত ইউজ করতে পারি। তার অনুসারে তাহলে আমরা যেহেতু তিনটা ফেজের জন্য করেসপন্ডিং কম্পোনেন্ট হবে সিমেট্রিক্যাল, থ্রি ফেজের জন্য যে আনব্যালেন্স ক্রিয়েট হবে ভিএ ভিভি ভিসি, যদি ভোল্টেজ ফেজের কথা চিন্তা করি, তাহলে তার করেসপন্ডিং কম্পোনেন্ট হবে তিনটা, এবং ওই তার স্টেটমেন্ট অনুসারে আমরা এটা তিন ভাগে পেয়েছি। হ্যাঁ, তিন ধরনের, পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ এন্ড জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এবং সে কিন্তু বলে দিয়েছে যে একই রকম মান থাকবে, অ্যাঙ্গেল গুলো সেম থাকবে। তো ওটাকে আমরা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট হিসেবে উল্লেখ করেছি। আমরা গত ক্লাসে একদম স্পষ্ট করে বলেছি পজিটিভ সিকোয়েন্স হচ্ছে যে থ্রি ফেজর ইকুয়াল ইন ম্যাগনিটিউড থাকবে, হ্যাঁ, মানে সমান, ডিসপ্লেস ফ্রম ইচ আদার 120 ডিগ্রি এন্ড হ্যাভিং সেম ফেজ, এই কথাটা। এবং বলেছিলাম যে আমাদের নরমাল সাপ্লাইতে যখন একটা ওয়েল কন্ডিশন বা এটাকে সাউন্ড কন্ডিশন, কোনো ফল্ট হয় নাই, মানে যে সাপ্লাইটা এখন আছে তোমার ল্যাপটপ কানেক্টেড, আমাদের চার্জার কানেক্টেড বা অন্যান্য লোডগুলো, কোনো ফল্ট ছাড়া অবস্থায় যে সিকোয়েন্সটা, এটা আসলে মূলত ফেস পজিটিভ সিকোয়েন্স, তাই না? যখনই কোনো ফল্ট হয় তখনই মূলত এখানে আমাদের কি অ্যারাইজ করে, হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ বা জিরো অ্যারাইজ করতে পারে। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা, কিভাবে অ্যারাইজ করে। আচ্ছা, তাহলে ওই দুটো সিকোয়েন্স কি, একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে এক্সাক্ট পজিটিভ সিকোয়েন্সের ডেফিনিশনটা অনেকটা। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় রেকর্ড করতে ভুলে গেছি। তো যেটা বলছিলাম পজিটিভ সিকোয়েন্স, যেটা যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, প্রথমটা মান সমান থাকবে, অ্যাঙ্গেল গুলো 120 ডিগ্রি, সেম ফেজ সিকোয়েন্স থাকবে। নেগেটিভ যখনই ফল্ট হবে তখন বাকি দুইটা, হ্যাঁ, তাহলে সাউন্ড সিস্টেম এটা অবশ্যই অবভিয়াসলি থাকবে, তারপরে ফল্ট হলেও কিন্তু এটা থাকবে। এরপরে আর যেটা নেগেটিভ সিকোয়েন্স, অলমোস্ট সেম, একই ধরনের সংজ্ঞা, যেখানে বলা হচ্ছে একই রকম মান থাকবে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু ফরটেক্স এর স্টেটমেন্ট অনুসারে, হ্যাঁ, 100, কিন্তু সিকোয়েন্স হবে অপোজিট। হ্যাঁ, দেখো এটা এখানে ছিল সেম, এখানে হচ্ছে অপোজিট, এটাই পার্থক্য। এরপর আমরা যেটা বলতে পারি জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট কনস্ট অফ থ্রি ফেজ ইকুয়াল ইন ম্যাগনিটিউড, মান থাকবে কিন্তু ডিসটেন্স ফ্রম ইচ আদার উইথ জিরো ফেজ। এই তিনটা কম্পোনেন্টের মাধ্যমে আমরা যখন কোনো ফল্ট আনসিমেট্রিক হল অ্যারাইজ করে, যে আনব্যালেন্স ফেজ ক্রিয়েট হয় সেটাকে আমরা ব্যালেন্স
কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। এটা ছিল স্টেটমেন্টের আমাদের ব্যাখ্যাটা, তাই না? এখন এই স্টেটমেন্ট অনুসারে যেহেতু উনি বলেছে তাহলে এই যে এবিসি আমরা তো নরমালি এবিসি সিকোয়েন্স বলি বা ফেজগুলোকে রিজেক্টেড করি কিংবা আরওয়াইবি হতে পারে। তো এই যে এখন ধরো কোন একটা ফেজের মধ্যে বা ২ টা ফেজের মধ্যে কি হলো? ফল্ট হলো। তার মানে আনব্যালেন্স হয়ে গেল। তাহলে এই আমরা যদি এই ফেজকে ভিএ, ভিভি, ভিসি এ আকারে আনব্যালেন্স ফেজ ইন্ডিকেট করি তাহলে প্রটেক্স অনুসারে এই ৩ টা VA টু VA0 এখন 1 টা কি? এই ফেজের এগুলো সবগুলোতে ওই যে 1 হচ্ছে পজিটিভ কে রিজেক্টেড করা হয়, 2 হচ্ছে নেগেটিভ এবং 0 হ্যাঁ, 0 হচ্ছে 0 সিকোয়েন্স। তার মানে এই ফরটেক্স অনুসারে কিন্তু রিপ্রেজেন্ট হয়ে গেল। একটা আনব্যালেন্স ফেজরকে আমরা ব্যালেন্স কম্পিউটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম এই ফেজের ক্ষেত্রে। একইভাবে বি ফেজ এবং সি ফেজের ক্ষেত্রে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। এরপর আমরা যেটা করেছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করেছিলাম যে এটা যদি লিখে থাকে তাহলে এর গ্রাফিক রিপ্রেজেন্টেশন দেখতে কেমন হবে। পরে আমরা গতকাল এটাও দেখেছিলাম যে আসলে 120 ডিগ্রি দেখো সবগুলোর ক্ষেত্রে আর 0 এর ক্ষেত্রে কি ছিল? আমাদের 0 অ্যাঙ্গেল ছিল একই দিকে। এবং আরো মজার যেহেতু এটাকে আমরা যদি এবিসি সিকোয়েন্স বলি, হ্যাঁ? এটা হবে এসিবি দেখেছো? এসিবি ক্লকওয়াইজ যদি আমরা ওভাবে চিন্তা করি বা এন্টি ক্লকওয়াইজ যদি এসিভি ধরি এটা হবে এবিসি। আচ্ছা যাই হোক, তো ওই অনুসারে আমরা যদি কম্বাইন্ডলি এই ফেজর গুলোকে রিপ্রেজেন্ট করি সেটাও আমরা গতকাল দেখেছি। তুমি তোমার মতো করে আঁকতে পারো একে। এই কম্বাইন্ড যেটা সেটা অনুসারে কিন্তু তোমার ড্র অনুসারে হতে হবে। আমরা বইয়ের মতো করে মিলিয়ে গতকাল দেখেছিলাম। রিয়েলি একদম বেশি কেটে আসতেছে? আচ্ছা, আচ্ছা। একটু নেটওয়ার্ক দুর্বল অবস্থায় আছে। তোমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। মানে স্যার অসুবিধা নাই। যেহেতু স্যার রেকর্ডে তো আছে। রেকর্ড দেওয়ার সময় তো পাবো। স্যার অসুবিধা হ্যাঁ, নেই। হ্যাঁ। না রেকর্ডও যদি আমরা এখানে আসলে ডাটা আ ডাটা মডুলেশন এর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে রেকর্ডেও কি অনেক সময় ঝামেলা হয় না? মানে স্যার এটা কেটে, রেকর্ডও কেটে শোনা যায় ঝামেলা না স্যার। নাকি? সেম ঠিক প্রবলেমটা আছে? রেকর্ডও থাকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, যদি তোমার এন্ড এ প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ? তাহলে রেকর্ডে ঝামেলা হবে না। আর এটা যদি আমার এন্ডে হয় তাহলে সবার এন্ডেই এই ঝামেলাটা দেখবে রেকর্ডের সহ। আচ্ছা বাই দ্য ওয়ে আমরা আগাতে থাকি। ছেলেরাও জয়েন করতে থাকুক। তো যেটা বলছিলাম যে অপারেটর আমরা উল্লেখ করেছিলাম। অপারেটরকে সেটাও বলেছিলাম। অপারেটর আসলে না দিলেও চলতো। কিন্তু ক্যালকুলেশনকে সিম্পলিফাই করার জন্য যেমন কমপ্লেক্স অপারেটর আমরা যে ইউজ করি এখানেও ওই ধরনের একটা অপারেটর ইন্টিগ্রেট করা হয়েছে। মূলত অ্যাঙ্গেলটাকে দেখানো যায়। এখানে মানটা 1 ধরেছি, অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু 3 ফেজে 150 করে ফেজ ডিফারেন্স। এটা হচ্ছে তখন স্কয়ার, কিউব এই মানগুলো বের করে মূলত আমরা কিভাবে একটা ফেজ থেকে অন্য ফেজের সাথে রিলেট করতে পারি সেটার জন্য মূলত অপারেটরকে নিয়ে আসা হয়েছে। না আনলেও ঝামেলা ছিল না। এরপর অপারেটর অনুসারে আমরা মূলত এই ভ্যালু গুলাকে প্রেজেন্ট করা শুরু করি। এবং অপারেটর অনুসারে অপারেটরদের মধ্যে যে রিলেশন সেটা আমরা গতকাল দেখেছিলাম, তাই না? কত ডিগ্রি হতে পারে। এবং ইন্টারেস্টিংলি আমরা ইজিলি এই যে B1 এবং A1 এর যে রিলেশন হতে পারে, হ্যাঁ? এটা আমরা এই ফিগারের মাধ্যমে যদি দেখতে যাই, যখন আমরা রিপ্রেজেন্ট করছিলাম যে এখানে, তো সেটাকেই মূলত আমরা কিসের মাধ্যমে প্রকাশ করেছি? সেটাকে আমরা ইজিলি এখানে দেখাতে পেরেছি যে এ বি ফেজে পজিটিভের সাথে এ ফেজের পজিটিভের অ্যাঙ্গেলের পার্থক্য কত? সেটা হচ্ছে 240 ডিগ্রি। এই 240 ডিগ্রিকে আমরা স্কয়ার যেহেতু আমরা 240 তো এই যে 240 সো এই রিলেশনটাকে আমরা আর এই অপারেটরটা মানে অ্যাঙ্গেল লেখা রাখলো না। আমরা বুঝে গেলাম ইজিলি। তো এভাবে সবগুলো রিলেট করেছি। আর যেহেতু 0 সিকোয়েন্স এর ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল নেই, সো আমরা সরাসরি VA0 ইকুয়ালস টু VV0, VC0 সরাসরি লিখে দিতে পারি। এখন যেহেতু ফরটেক্স অনুসারে আমাদের একটা রিলেশন আছে VA, VA1 এ V2, সো বাকিগুলোকেও আমরা এই যে কনভার্টেড অ্যাঙ্গেল কনভার্সন হইছে যে রিলেশন এর সাথে অন্যান্য ফেজ গুলা সে অনুসারে আমরা এখানেও প্রকাশ করেছি। কথা বুঝতে পেরেছো? ছেলেরা? জি স্যার। হ্যাঁ। জি স্যার। সো ফাইনালি আমরা ওই কোয়েশ্চেনটা ওই যে ফরটেক্স এর এখনো কিন্তু ফরটেক্স ইকুয়েশনের মধ্যেই রয়েছি, তাই না? জাস্ট এখানে আমরা অপারেটরটা রিলেট করলাম। এখন সেখান থেকে আমরা ম্যাট্রিক্স ফর্মে এটাকে দাঁড় করালাম সহগুণক দিয়ে। একটা সুন্দর ফরমেশন আসছিল। VA, VV, VC। এখানে VA, VV, VC হচ্ছে আমাদের আনব্যালেন্স যে ফেজর গুলা। আর ডান পাশে হচ্ছে ব্যালেন্স কম্পোনেন্ট গুলা যেটাতে আমরা এনালাইজ করব। এখন সো এই রিলেশন দিয়ে আমরা আনব্যালেন্স ভ্যালু গুলা বের করে অপারেটর মান ইত্যাদি বসাই। এবং কম্পোনেন্ট গুলা জানি। একইভাবে উল্টাভাবে যদি চিন্তা করি যে আনব্যালেন্স ফেজর গুলো আমরা জানি কিন্তু কম্পোনেন্ট জানতে চাই সেটাও কিন্তু সম্ভব। কিভাবে? VA0, VV0 টা ইনভার্স বাম পাশে রেখে দিলে এটাকে ইনভার্স হয়ে যাবে জাস্ট। ইনভার্স করার পর তোমরা চাইলে এটাকে টেস্ট করে দেখতে পারো যে এই ভ্যালুকে ইনভার্স করলে একটা 1/3 আসে। যেহেতু আমাদের অ্যাডজয়েন্ট এবং ডিটারমিনেন্ট লাগে।
সো এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমরা বোধহয় পজিশন চেঞ্জ করে দিলে হবে, এই স্কোয়ার এই স্কোয়ারটা এই কোনাকুনি দিলে বোধহয় হয়ে যাবে। না, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা আসলে যে ডিটারমিনেন্ট যখন নির্ণয় করবো তখন 1/3 এটা চলে আসে 1/3। সো এই ইনভার্স, সো তখন কম্পোনেন্ট ভ্যালু বলা হয় 1/3 অফ যে এই ইনভার্স এর মানটা বসায় দিবা বাকিটাই। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল রিলেশনস বিটুইন দ্য আনব্যালেন্সড ফেজর এন্ড ব্যালেন্সড ফেজর উইথ দ্য ব্যালেন্স কম্পোনেন্ট। দুভাবে আমরা এটা বের করতে পারি। সো ফাইনালি প্রতিটা কম্পোনেন্টকে যদি তুমি আলাদা, ওই যে বললাম না আলাদাভাবে, তুমি চাইলে এখানে আলাদা আলাদা করতে পারো। 1/3 আপন গুণ করে যোগ করে গুণ আমরা করে জানি, এভাবে বের করলাম। সো একই জিনিস আমরা কারেন্টের ক্ষেত্রেও দেখাতে পারি, যেটা পরে দেখানো হয়েছে। তবে এখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যেমন প্রথমটা আমরা দেখছি যে VA VV প্লাস VC, হ্যাঁ, নো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট এক্সিস্ট ইফ দ্য সাম অফ দ্য আনব্যালেন্সড ফেজর ইজ 0। তাহলে এই তিনটা যদি আনব্যালেন্স ফেজর গুলো 0 হয়ে যায় তাহলে আসলে কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে না, সিন্স দ্য সাম অফ দ্য লাইন টু লাইন ভোল্টেজ ফেজর এজ এ থ্রি ফেজ সিস্টেম ইজ অলওয়েজ 0। এখন আমরা জানি লাইন লাইন ভোল্টেজটা কিসের ক্ষেত্রে, থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে 0, তার মানে সেখানে অবশ্যই জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আসার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন থেকে বলছি। আমরা শুরু থেকে আমাদের বলতে হবে আনব্যালেন্স ফেজর, আনব্যালেন্স যদি অ্যারাইজ করে বা ফল্ট হলেই তিনটা কম্পোনেন্ট অ্যারাইজ করবে, কিন্তু স্পেসিফিক যখন অ্যানালাইজ করে দেখলাম, এটা হচ্ছে মানে শুরুর কথা, মানে ইনিশিয়াল কথা। কিন্তু যখন দেখলাম যে যখন আমরা লাইন টু লাইন ভোল্টেজের কথা চিন্তা করব, যেহেতু আমরা জানি ভিভি ভিসি 0 হয়, তার মানে 0 বসলে আলটিমেটলি লাইন লাইন টু লাইন ভোল্টেজ টিভি সিস্টেমে কোনো জিরো সিকোয়েন্স আসলে থাকে না। তাহলে ওই অবস্থা ফল্ট হওয়া মানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে কি কম্পোনেন্ট বলতো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, এই এখন মানে ফাইনাল ডিসিশন আমরা বুঝতে পারলাম ক্যালকুলেশন করার পরে। সিন্স দ্য সাম অফ দ্য, আচ্ছা এটা তো বললাম, ইন দ্য লাইন ভোল্টেজ রিগার্ডলেস দ্য অ্যামাউন্ট অফ, এবার যতটাই আনব্যালেন্স হোক না, যে ধরুন আনব্যালেন্স বেশি জিরো সিকোয়েন্স আসলে থাকবে না। দ্য সাম অফ দ্য থ্রি লাইন টু নিউট্রাল ভোল্টেজ ফেজর ইজ নট নেসেসারিলি 0 এন্ড ভোল্টেজ টু নিউট্রাল মেক কন্টেন্ট জিরো সিকোয়েন্স। তো বলতেছে এটা তো লাইন টু লাইনের ক্ষেত্রে, কিন্তু লাইন টু ফেজ ভোল্টেজটা যদি আমরা নেই, হ্যাঁ, আমরা জানি যে স্টারের ক্ষেত্রে লাইন টু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ √3 টাইমস লাইন ভোল্টেজ হায়ার, কিন্তু যখন আমরা ফেজের কথা চিন্তা করবো তখন কিন্তু আবার জিরো সিকোয়েন্স থাকতে পারে, থাকবে। এটা শুধু লাইন টু লাইন ভোল্টেজের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা সিদ্ধান্ত ছিল আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস থেকে। একইভাবে আমরা বলেছিলাম যে কারেন্টের ক্ষেত্রে বের করবো, সিদ্ধান্ত আমরা বুঝতে পারি যে এখানে, তাই না, I0 ওখানে যখন ভোল্টেজ জিরো সিকোয়েন্স ভোল্টেজ থাকবে না, এখানে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি যে একটা স্টার কানেক্টেড যদি হয়, হ্যাঁ, পাথ অফ দ্য নিউট্রাল, এবং যদি নিউট্রালটা কানেক্টেড না থাকে, এই যে এই তিনটা কখন ফ্লো করবে, যদি নিউট্রালটা, হ্যাঁ, স্টার কানেক্টেড নিউট্রাল কি থাকে, গ্রাউন্ডেড থাকে, তাহলে এখান থেকে আইএনটা ফ্লো করতে পারবে। এখন এটা যদি না থাকে, এই যে এটা না থাকলে আসলে, হ্যাঁ, এই আইন ফ্লো করতে পারবে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে এটা তখন 0 হয়ে যাবে, তাই না? এটা যদি 0 হয় তো উপরে যে একটা রিলে ইয়েটা আছে, কি বলে, কারেন্ট তো স্যার তখন এই হয়ে যাবে গা। হ্যাঁ হ্যাঁ, I0 0 হলে তাহলে এখানে জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে, এই কথাটাই বলা হচ্ছে। 0 এন্ড দ্য লাইন কারেন্ট কন্টেইন নো জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে ওখানে লাইন ভোল্টেজটা 0 থ্রি ফেজের ক্ষেত্রে, লাইন টু লাইনের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে যে, হ্যাঁ, যদি স্টার কানেক্টেড নিউট্রাল কানেক্টেড না থাকে তাহলে এখানেও জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে না। তার দেখা যাচ্ছে জিরো সিকোয়েন্স ভোল্টেজ এবং কারেন্ট দুটোই থাকবে না তার কন্ডিশন অনুসারে। আর ডেল্টার ক্ষেত্রে তো একদম চোখ বন্ধ করেই থাকবে না, কারণ ডেল্টা নিউট্রালে নাই, ঠিক আছে? মানে এই তাহলে ক্লিয়ার হও, নিউট্রাল কানেক্টেড থাকতে হবে। অতএব তোমার সামনে যদি একটা ওয়াই থাকে, স্টার থাকে, এটাও 0 হবে যদি নিউট্রালটা কানেক্টেড না থাকে। তার মানে উইদাউট নিউট্রাল কানেকশন এন্ড ডেল্টা একই রকম, এই দুটার মধ্যে আনব্যালেন্স ক্রিয়েট হলে কোনো জিরো সিকোয়েন্স ফ্লো করবে না। তো এটা ছিল সিদ্ধান্ত আমাদের। নিউট্রালটা না থাকলে তখন স্যার এটাকে জিরো সিকোয়েন্স হিসেবে ধরা হয়? না, তখন ওইটা জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লোটাই, ঠিক আছে? ডেল্টা তো টোটালি না, আর ওয়াই এর ক্ষেত্রে সম্ভাবনা আছে যেহেতু নিউট্রাল আছে, কিন্তু তাও ফুল ফ্লো করবে না আনটিল আনলেস তুমি যদি এটাকে গ্রাউন্ডেড না করো। এটা নিউট্রাল ফ্লো, আইএন ফ্লো করার রাস্তা নেই তো, কোথায় ফ্লো করবে? আচ্ছা, এটাই ছিল আমাদের গত ক্লাসে, মনে হয় আমরা এতটুকু বুঝেছিলাম, তাই না? ইন দ্য মিন টাইম আশা করি আমাদের ছেলেরাও জয়েন করেছে। এবার আমরা প্রসিড হই কিছুটা। আচ্ছা, অঙ্কটা কি করেছিলাম? আমরা কোন আচ্ছা, অঙ্ক তাহলে করি? অঙ্কটা একটু পড়ো। 10 সেকেন্ড সময় দিলাম, পড়ো একটু, কি বুঝছো?
আচ্ছা পড়েছো তো এটা কি বুঝলাম ওয়ান কন্ডাক্টর অফ আচ্ছা ওরা একটা ছবি দিয়েছে ছবিটা থেকে বোঝাতে পারি সিরিজ ছবি লাইন এটা কি বলছে কানেকশন হ্যাঁ এটা কোনো কানেকশনের কথা বলেছে ডেল্টা স্যার কানেক্টেড ডেল্টা কানেক্ট বলছে। হ্যাঁ ডেল্টা বলেছে দেখো এই ডেল্টা যেটা কানেক্টেড লোক যে কোনো একটা ফেস ওপেন হয়ে গেছে ওপেন তো হতে হবে ছিঁড়ে গেল আর কি কোনো কারণে জি একটা স্যার। ডাল পরে ওপেন হয়ে গেল ছিঁড়ে গেল এই যে এটা ওরা সি ফেস কে দেখিয়েছে তাহলে এই হচ্ছে আমাদের ডেল্টা লোডগুলো ডেল্টা কানেক্টেড রয়েছে আর এ বি সি এই সিটা ওপেন হয়ে গেছে বোঝা যায় জি স্যার। আচ্ছা ছিঁড়ে গেছে। বারবার বারবার উল্টাইতে অনেক সময় সময় লাগে আমরা এটাকে ক্রপ করে নিই ওকে তাহলে আমরা প্রশ্নটা বুঝি the current flowing to the delta connected load through line A is 10 ampere তো বলা হচ্ছে কি হলো এটা ওকে মোটামুটি একটু দেখা যাবে আচ্ছা যেটা বলছিলাম যে এই ফেজের 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছে উইথ দ্য কারেন্ট ইন লাইন এ এজ রেফারেন্স এবং বলে দিছে এ কে রেফারেন্স ভোল্টেজ ধরতে তার মানে হ্যাঁ ভিএ জিরো জিরো ভোল্টেজ এই আচ্ছা এখানে বলছে assuming that the C is open find the symmetrical component of the line কারেন্ট আচ্ছা লাইন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো আমাদের বের করতে হবে একে যদি আমরা রেফারেন্স ধরি আমরা জানি রেফারেন্স ভোল্টেজ জিরো হয় অলওয়েজ তাই না এই জন্য জিরো আচ্ছা এখন আমাকে বলতে হবে যে আচ্ছা এই যদি জিরো হয়ে থাকে তাহলে ইয়া কত হবে তোমার পি ফেজের অ্যাঙ্গেল কত হবে কে বলতে পারবা স্যার কি স্যার ম্যাগনিটিউড মান 0 হলে না এই ফেজ জিরো তিনটা ফেজ হ্যাঁ একটা তো ওপেন তাহলে স্যার ইয়ে হবে 180। কিভাবে 180 হবে দেখে দেখে বলতেছো আমি একটু ঢাকার চেষ্টা করতেছিলাম কিন্তু ঢাকতে পারি নাই মানে মাথা খাটা আমার একটা 120 সরে গেছে স্যার। এই যে হ্যাঁ হ্যাঁ এটা যৌক্তিকতা যেহেতু একটা ওপেন হয়ে গেছে আমাদের টোটাল অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন হচ্ছে 360 ডিগ্রি তাহলে দুইটা কি হবে 180 পরবর্তীটা একটু 80 পার্ট থাকবে তাই না এটাই এই যে দেখো তাহলে হ্যাঁ ঠিক আছে না এটা বোঝা গেছে এই ছেলেরা আচ্ছা আমাদের তিনটা অ্যাঙ্গেল কত তিনটা ফেজের অ্যাঙ্গেল কত 360 স্যার হ্যাঁ না তিনটা হচ্ছে টোটাল হচ্ছে 360 তাই না আমরা জানি যে একটা সার্কেলের এই দুইটা সার্কেল চিন্তা করে 360 তাহলে তিনটা ফেজে প্রতিটা অ্যাঙ্গেল কত ছিল 120 ডিগ্রি করে মানে 360 ডিভাইড বাই 3 120 করে হবে তাই না এখন একটা ফেজ তো ওপেন হয়ে গেছে এটা টোটালি তার ফ্লো নাই তাহলে 360 কি দুইটা ফেজের মধ্যে না এখন 360 ডিভাইড বাই 2 কত হয় 180 তাহলে একটা হচ্ছে জিরো হচ্ছে রেফারেন্স তার পরবর্তীটা কত পার্ট আছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল 180 হ্যাঁ সেটাই ও যেটা বলছে ওইটাই ব্যাখ্যাটা কিন্তু ওটাই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম যে এ ফেজ অ্যাঙ্গেল জিরো হবে যেহেতু রেফারেন্স বলেছে তাহলে বি ফেজ 10 এম্পিয়ার যে অ্যাঙ্গেল হিসেবটা স্যার বুঝি নাই স্যার 0 180 তিনটা হ্যাঁ এটা জিরো হবে বা কিছুই হবে না হ্যাঁ এটা তো কোনো ফ্লোই নাই এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না কোনো কারেন্ট ফ্লো করবে tan 0 অ্যাম্পিয়ার এটা তো কি স্যার তুমি এতক্ষণ কোথায় ছিলা বলো তো স্যার ওয়াশরুমে ছিলাম আচ্ছা বুঝছি এই কারণে বলতেছি যে আমার মনে হয় শুনে নাই এই যে এস রেফারেন্স বুঝছো রেফারেন্স মানে কি আমরা ফেজ রাখলে একটা রেফারেন্স হ্যাঁ জিরো না জি স্যার রেফারেন্স মানে 0 স্যার যেটা আমরা দেখব ভোল্টেজকে সবসময় রেফারেন্স ধরি বা আমাদের সোর্স ভোল্টেজ 0 ডিগ্রি তার মানে কি এটা রেফারেন্স ভোল্টেজ ঠিক আছে এই জন্য জিরো একে রেফারেন্স বলেছে এই ফেজের এই জন্য জিরো অ্যাঙ্গেল ঠিক আছে
আর যেহেতু 360 ডিগ্রি তিনটা ফেজ 120 করে হওয়ার কথা, একটা তো ওপেন হয়ে গেছে, তার মানে 360 ডিভাইড হবে দুইটা ফেজের মধ্যে, 360 ডিভাইড বাই 2 মানে 180। ঠিক আছে, তো যেহেতু প্রথমটা 0, তারপরটা কত দূরত্বে এটা আছে 180 ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল 180, এটাই মানে বলার চেষ্টা করছি। তাহলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমাদেরকে কিন্তু টার্গেট হচ্ছে কম্পোনেন্ট গুলা বের করা। এখন আমরা সি ফেজের জন্য তো সরাসরি 0ই। এখন এ ফেজ, বি ফেজ এবং সি ফেজের ভ্যালু গুলা জানি। এখন কম্পোনেন্টের সূত্রগুলো মনে আছে? তোমরা লিখছো কিনা জানি না। কারেন্টের ক্ষেত্রে IA0 1/3 আপন কি হবে? 1/3 IA প্লাস IB প্লাস IC না? আইসি হ্যাঁ, IC তো 0। স্যার। আচ্ছা দেখো তো I0 এর মান কত? 0 না? উম, না না, IA0 0 শুধু কম্পোনেন্টের মান 0। আমরা একটা অনুসিদ্ধান্ত মানে একটা সিদ্ধান্ত ডিডিউস করলাম না যে ডেল্টা কানেক্টরের ক্ষেত্রে কোনো জিরো সিরিয়াস কারেন্ট থাকবে না, মনে আছে? যেহেতু এটা নিউট্রাল নাই। ঠিক আছে, দেখো ওই জিরোর সাথে মিল আছে কিন্তু জিরোই বের হইছে। তাহলে I0 এটা যোগ করলে 0 আসবে। হ্যাঁ। 0 না সেটা না সেটা তো ঠিক আছে বটেই, সেই সাথে আবার I0 যে থিওরি, এই থিওরিটা ভুলে গেছে দেখো। জি স্যার বলছেন স্যার ইয়াতে এই যে in the absence এটা of the হলো path বাংলা of the neutral of the three-phase system n is 0 and the line currents contain no zero sequence component. দেখো আদতে কথার সাথে ইয়ে তো মিল আছে না? এই যে জি স্যার আমরা ক্যালকুলেট করে দেখলাম যে একটা ভাবে I1 বের করো। I1 হচ্ছে কি I A প্লাস এটা কি IB না? হ্যাঁ, এই IA1। স্যার আইএ আচ্ছা এটা লেখো, এটা লেখো, এটা লেখো, না হলে কিন্তু গোলমাল লেগে যাবে। এই যে এটা লেখো, অ্যাটলিস্ট এতটুক লেখো। ভোল্টেজেরটা যদি লেখা থাকে ওটা দেখে দেখে লিখে দাও, শুধু আই এর জায়গায় ভি এর জায়গায় আই বসাবো। এই লেখা হয়েছে। ইয়া আল্লাহ, আচ্ছা আশা করি লেখা হয়েছে তাই না? সো I0 তো বের করলাম, IA1 IA এর মান কত? 120 ডিগ্রি না? IB অলরেডি 180 আছে, 180 গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয়, অ্যাঙ্গেল গুলো যোগ হয়, তাহলে 180 যোগ 120। ঠিক আছে, আইসি তো জিরোই বের হয়েছে ওপেন যেহেতু, তাই না? চলো এটা আমরা দেখি। হ্যাঁ, এই যে সুতরাং এটা তো 180, এই যে 180 যোগ এ হচ্ছে 120, যেহেতু গুণ হচ্ছে দুইটা তাহলে 180 যোগ 120, আর আইসি তো জিরোই, তাহলে এটা করলে আমরা 5.78 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। একইভাবে IA2 বসাই ফেলে, ওখানে হচ্ছে I স্কয়ার মানে 240। তো দেখো দুটা ভ্যালুই আছে, একটা অপোজিট ভ্যালু আর কি, দুটো অপোজিট। আচ্ছা এই অঙ্কটা আমরা analysis করলে আরো তুমি ক্লিয়ার হবা যে সেম ভ্যালু কেন আসলো। আমরা asymmetrical ফল অ্যানালাইসিস করব ম্যাথমেটিক্যালি। আচ্ছা একই ভাবে তুমি কি IB1 IB2, হ্যাঁ বলো। আপনারে করলে ইজি না আমার কাছে তবে হ্যাঁ আমার কাছে সব পোলারটাকে ইজি মনে হয়। ঠিক আছে, সবসময় পোলার করবা, শুধু যখন বলবো যে রিয়েল ভ্যালু কত, হ্যাঁ বা অ্যাঙ্গেল কত, রিয়েল ভ্যালু কত ওটার বা ইমাজিনারি ভ্যালু কত এটা জানার জন্য তখন কমপ্লেক্সে কনভার্ট করে ফেলবো, মানে অলওয়েজ আর থিটাতে কনভার্ট করে রাখো। যদি যেমন আমরা লোড ফ্লোর ক্ষেত্রে আমাদের কিউ এর ভ্যালুটা জানতে হয়, যখন পিভি বাস থাকে, জেনারেটর বাস,
তো সেক্ষেত্রে তুমি কমপ্লেক্স ফাইনালি আর থিটা বের করে কমপ্লেক্স করবা, করলে তাহলে কিউর ভ্যালুটা ওখান থেকে নিতে পারবা। এছাড়া সবসময় আর থিটাতে করাটাই সুবিধাজনক আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ ওই কমপ্লেক্সে করতে গেলে আলাদা আলাদা দুইটা টার্ম লিখতে হবে যে দিয়ে, আবার ওটা পয়েন্ট আকারে বের হবে, তাই না? সময়টা বেশি লাগতে পারে। এই জন্য আমার হচ্ছে যে আর থিটাতে বের করে রাখাটাই ভালো। আচ্ছা, এখন আই জিরো এটা তো তিনটার মানে সেম হবে, আই বি জিরো, আই সি জিরো, তাই না? আইসি জিরো সেম মান আমরা জানি, কিন্তু আইবি ওয়ান কত হবে? এই আইবি ওয়ানটা তুমি দুই ভাবে বের করতে পারো, এই সূত্র দিয়ে বের করতে পারো, আর একটা হচ্ছে রিলেশন থেকেও বের করতে পারো। কি রিলেশন? ওই যে শুরুর দিকে আমরা যখন আলফা অপারেটর একটা রিলেশন দেখেছিলাম না, মনে আছে? দুই ভাবে বের করা যায় এই রিলেশনটা, ভিভি ওয়ান সমান এ স্কোয়ার ভি এ ওয়ান, হ্যাঁ ভিভি টু এ ভি টু, বুঝছো? হুবহু এটা থেকেও জাস্ট, যেহেতু এখন আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি, এখন শুধু অপারেটরতে গুণ করলে পেয়ে যাবে। এটাই কিন্তু তারা করেছে। তো তোমার যে উপায়ে ভালো লাগে সেটাই করো, আমার কোনো বাধা নাই। এই যে তারা কিন্তু দ্বিতীয় উপায় করেছে, আইবি ওয়ান সমান এত, ওই যে আমি পাশে দিয়ে লিখে দিয়েছি কিভাবে তারা সরাসরি মানগুলো বের করেছে। সেম একটা অঙ্ক মেহতার মধ্যে আছে, এটা আমরা দেখাই দিব, বলে দিব যে এটা কিভাবে করো অঙ্ক, এটা কঠিন কিছু না কিন্তু। আচ্ছা, এবার আমরা একটু সিকোয়েন্স কিভাবে নেটওয়ার্ক গুলো ড্র করতে হয় সেদিকে কিন্তু আমরা যাচ্ছি, ঠিক আছে? এগুলা আপাতত দরকার নাই, আমরা যেহেতু অ্যানালাইসিস করব আনসিমেট্রিক্যাল ফল্ট, এর জন্য সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে হয়। তো সিকোয়েন্স নেটওয়ার্ক যদি নেটওয়ার্কটা কেমন হতে পারে সেটা একটু দেখি তো। আচ্ছা, এই যে সিকোয়েন্স ইম্পিডেন্স এন্ড সিকোয়েন্স নেটওয়ার্ক, ধরো এই একটা থ্রি ফেজ সিস্টেম আছে এখানে, তুমি এটা বলতে পারবে এটা কিসের কানেকশন হতে পারে? হ্যাঁ, থ্রি ফেজ কানেকশনটা কিসের? অল্টারনেটরের। হ্যাঁ, অল্টারনেটর সাপ্লাইটা যাচ্ছে এখানে, হ্যাঁ অল্টারনেটরের যে, হ্যাঁ বা এসি জেনারেটর বা অল্টারনেটরের উইন্ডিং যেটা থ্রি উইন্ডিং সেটা, ঠিক আছে? এটার নিউট্রালটা গ্রাউন্ডেড, দেখতে পেয়েছো? আবার এটা হইতে পারে যে ট্রান্সফরমারের সেকেন্ডারি হতে পারে, হ্যাঁ সাবস্টেশনে গিয়ে ট্রান্সফরমার সেকেন্ডারি, তবে এটা সেকেন্ডারি হবে না, কারণ এখানে জেনারেটর থাকবে না স্যার, হ্যাঁ 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 সেটাই বলতেছি, এখানে জেনারেটর সাইনটা কিন্তু আছে, সো এটা অবভিয়াসলি অল্টারনেটরি হবে। আচ্ছা, লেখা আনলোডেড মানে কি, আমরা কিন্তু লোডে কানেকশন দিই না, একটা অংশ দেখানো হয়েছে আর কি। আচ্ছা, এই এই অল্টারনেটরের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, যেমন নিউট্রাল, হ্যাঁ নিউট্রাল ইম্প্যাক্টটা ইম্পিডেন্স কত হবে সেটা তুমি এজিউম করতে পারবা। এই যে যেখানে কারেন্টটা থাকে, যে আই কারেন্ট, হ্যাঁ এটাও দেখবা যে এটার যে গ্রাউন্ড পাথ সেটা কিন্তু নিউট্রাল এ ফেজের জন্য, একইভাবে বি ফেজের জন্য সেম না, দেখছো একই পাথ না নিউট্রাল, সি ফেজের জন্য কিন্তু নিউট্রাল পয়েন্ট। সো কোনো যদি ফল্ট হয় নিউট্রাল পয়েন্ট দিয়ে কিন্তু ফল্ট কারেন্টটা গ্রাউন্ডেড হতে পারে, তার মানে গ্রাউন্ডেড সেটা ক্লিয়ার করার জন্য আমি তোমাকে বলছি, সে মূলত তিনটা ফেজের কারেন্টকে ক্যারি করে, রাইট? এই ঠিক না? আচ্ছা, এবার আসা যায়, হ্যাঁ তাহলে জেড নট কি? জেড নট তুমি বোঝো না? আমি বলতেছি এই যে আই ফেজের যে কারেন্টটা সেটার পাথ কোনটা নিউট্রাল পর্যন্ত? একই রাস্তা না আই এর জন্য? জি স্যার, এই যে দেখো এই নিউট্রাল। বি এর জন্য, আইবির জন্য আইবি নিউট্রাল পর্যন্ত, তাও নিউট্রাল পথে যদি কোনো ফল্ট হয় গ্রাউন্ড নিউট্রাল। আবার আইসির জন্য কিন্তু সেম, তাহলে আবার ওই নিউট্রালের নিজস্ব একটা ইম্পিডেন্স আছে, তাই না? আচ্ছা, একটু কথা বলে নেই, সেটা তুমি প্রোটেকশনে এটা পড়ানো হবে, আমি ভাবছি যে কথাটা বলবো না, বলছি এবার মনে হ্যাঁ এই যে জেনারেটর রেখে তোমার এই নিউট্রালটা গ্রাউন্ডেড থাকে, এটা এই জন্য যে এখানে দুটা লাভ হয়। লাভ নাম্বার ওয়ান, হ্যাঁ অ্যাডভান্টেজ নাম্বার ওয়ান হচ্ছে যে যদি কোনো কারণে উইন্ডিং এ কোনো ফল্ট হয়, যে কোনো একটা উইন্ডিং, বাকি দুইটা উইন্ডিং এর ফ্লটিং হয়ে যাবে না, মানে চেঞ্জ হয়ে যাবে না তার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা, যদি এটা গ্রাউন্ডেড থাকবে জিরো রেসপেক্টে
ওই যে বাকি দুটো অ্যাঙ্গেলগুলো ফিক্স থাকবে, হ্যাঁ, ভোল্টেজগুলো মিসম্যাচ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এক নিউট্রাল কানেক্টেড থাকলে। আর নিউট্রালটা নানাভাবে কানেক্টেড থাকতে হবে, সলিডলি কানেক্টেড থাকতে হবে। সলিডলি মানে বুঝছো, কোনো ইম্পিডেন্স থাকবে না, একদম জাস্ট একটা ওয়্যার দিয়ে কানেক্টেড হয়ে যাবে। আবার কোনো একটা ইম্পিডেন্স দিয়ে কানেক্টেড হতে পারে। ইম্পিডেন্স দিয়ে কানেক্ট করা হয়, এটার একটা সুবিধা আছে। যেমন তুমি এটা ভেবো না যে অল্টারনেটরের যে আমাদের যে ব্রেকার গুলা বসানো হয়, এটা মানে শুধু লাইনে বসানো হয় লাইন প্রোটেকশনের জন্য না। অল্টারনেটর ছোট জিনিস না, ওই ছোট মোটর, এটা বিশাল জেনারেটর একটা। হ্যাঁ, উইন্ডিং এর মধ্যেও যে উইন্ডিং গুলো তো পেঁচানো থাকে, এদের মধ্যে কিন্তু কোনো ইনসুলেশন তোমার আমাদের দৃশ্যতে ইনসুলেশন থাকে না। আমরা যেরকম এই যে ওয়্যার গুলো দেখো একটা প্লাস্টিকের, এরকম না, এগুলো হচ্ছে ভার্নিশ টাইপের একটা ইনসুলেশন থাকে, যেটা চোখে মনে হয় যে ওয়্যারের কালারের, তাই না? তো আমি যেটা বলছি যে অনেক সময় হিটেড হয়ে ইয়া পড়ে যেতে পারে তোমার এই ইনসুলেশন গুলা, তখন কিন্তু এটা শর্ট হয়ে যায়। তো শর্ট হলে উইন্ডিং ফল্ট হতে পারে। এই জন্য উইন্ডিং এর মধ্যেও কিন্তু কি থাকে, ব্রেকার এবং রিলে থাকে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, তাহলে দেখা যাবে যে হাই কারেন্ট ফ্লো করে উইন্ডিং গুলোতে। এমনি তো সে বিশাল লোডকে সাপ্লাই দিচ্ছে, তাই না? এখন এই হাই অ্যামাউন্ট কারেন্টের জন্য যে সার্কিট ব্রেকার বা রিলে, এটা অনেক দাম হয়। এখন কোন কারণে যেহেতু ফল্ট যে নিউট্রাল দিয়ে ফ্লো করতে, তো এই জন্য বা ফেজের সাথে একটা রিলেশন আছে, তাই না? একটা ফেজ টোটাল ইম্পিডেন্স। তো এই জন্য কোন একটা যদি ইম্পিডেন্স নিউট্রালের সাথে দেওয়া হয়, তাহলে ওই যে ওহমের সূত্র কি বলে, ইম্পিডেন্স যত বেশি হবে কারেন্ট তত কম ফ্লো করবে না? জি স্যার। তখন ফল্ট হলে এই নিউট্রাল দিয়ে কারেন্টটা অনেক কমে যায় যদি ইম্পিডেন্স দিয়ে দেয়। তাহলে যে রেটিংটা ধরো 1000 এম্পিয়ার ফ্লো করতো, তো 1000 এম্পিয়ারের যদি একটা রিলে বসাইতে হয় বা সার্কিট ব্রেকার, তাহলে অনেক টাকা লাগবে। পক্ষান্তরে যদি তোমার 1000 টাকে যদি 10 টাইমস কমাই দিতে পারো, তো 100 তে চলে আসবে। 20 টাইমস কমাই দিতে পারলে 50 তে চলে আসবে। তাহলে একটা 50 এম্পিয়ার রেঞ্জের ব্রেকার বা রিলে আর একটা হচ্ছে 1000 এম্পিয়ার, দামের অনেক ফারাক হবে। আবার দামগুলা তো খুবই আশ্চর্য হবে, এটা লিনিয়ারলি কিন্তু বাড়ে না। যেমন তুমি শ্যাম্পু কিনতে যাও, ছোট প্যাকেট যে দাম, বড় প্যাকেট ডাবল নিলে আরো কমে যায়। কিন্তু এখানে উল্টা, এখানে ছোট একটা যদি প্রোটেক্টিভ ডিভাইস কিনো, যে দাম বড় যদি তার ডাবল কিনো, টাকা কিন্তু 3 গুণ বেড়ে যেতে পারে। কেন? ওই ওই পরিমাণ প্রোটেক্ট করার জন্য যে স্যার ইকুইপমেন্ট। রিলে রিলে হ্যাঁ হ্যাঁ, রিলে বা ব্রেকারের ক্ষেত্রে তোমার আব্বুর সাথে কথা বলে বলবে যে এটা ডাবল হলে কি টাকা ডাবল হয়? তো না, আরো বেশি বেড়ে যেতে পারে। সো এই জন্য ওই যে তোমার প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মান যেহেতু প্রাইসেশনালি থিওরিটিক্যাল পড়লে তো হবে না, এটা তো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। তখন যে প্রোটেকশন ইকুইপমেন্ট গুলা রেঞ্জ কমানোর জন্য এই নিউট্রাল পয়েন্টে একটা নির্দিষ্ট পরিমাণ ইম্পিডেন্স থাকে, যেন কোনো ফল্ট হলে ওই প্রোটেক্টিভ যে ডিভাইস গুলো আছে সেটা কম রেঞ্জে বসাতে পারে, এতে প্রাইসের সাথে রিলেশন আছে। এই দুইটা লাভের জন্য মূলত এটা নিউট্রালটা কানেক্টেড থাকে। হয়তো বা আরো কারণ থাকতে পারে, যারা প্র্যাকটিক্যালি কাজ করে তারা প্র্যাকটিক্যাল ফিল্টার আর কিছু জেনে থাকতে পারে, যেটা হয়তো বা আমার জানা নেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে কোথায় গেল, এখানে the current flowing in the impedance gradient between neutral and the ground is 3Ia naught by referring to the figure 11.14। আচ্ছা, এটা কোথায় আছে দেখি। আচ্ছা, 14A, তাই না? এটা এ বলেছে। এখানে কি বলতে চাচ্ছি একটু সামারাইজ করে বলি। হ্যাঁ, 4 রেফারিং, হ্যাঁ 11.14 ই হচ্ছে এটা আর কি, যে এইটা, এই যে এই ছবিটার কথা বলা হচ্ছে। আচ্ছা, কি বলতে চাই দেখো। আচ্ছা, we see that the voltage drop of the zero sequence from point A to ground is 3 Zn minus 3 naught as Z, where as Z goes zero sequence impedance per phase. The zero sequence network, which is the single phase circuit assumed to carry only a zero sequence current of one phase, must therefore have an impedance of Z. তার মানে আসলে জিরো সিকোয়েন্স যখন নিউট্রাল, আমরা আগে বলেছি যে নিউট্রাল কানেক্টেড না থাকলে জিরো সিকোয়েন্স এখানে ফ্লো করবে না, কিন্তু যদি নিউট্রাল কানেক্টেড থাকলে অবশ্যই জিরো সিকোয়েন্স ফ্লো করবে, এবং সবগুলো নিউট্রাল দিয়ে ফ্লো করে, তাই না? 3 পেয়েছি না? তার মানে তাহলে সে টোটালি কি পরিমাণ ইম্পিডেন্স সে শো করবে, এই ফেজের ইম্পিডেন্স, এই ফেজের জন্য কারেন্ট, এই ফেজের জন্য বি সি এর জন্য, তার মানে তার টোটাল ইম্পিডেন্স হবে, যদি নিউট্রাল ইম্পিডেন্স দেখো, সে শো করছে যে জেডএন, মানে নিউট্রালের মধ্যে 3 গুণ কারেন্ট ফ্লোর জন্য যে করেসপন্ডিং ইম্পিডেন্স প্লাস তার নিজস্ব ইম্পিডেন্স। বুঝতে পারছো 3 কোথা থেকে আসলো এই ছেলেরা? জি স্যার। হ্যাঁ, এর জন্যই তুমি এটা ভাবার উপায় নাই যে নিউট্রালে তো স্যার জেডএন হবে, নো, জিরো সিকোয়েন্স কারেন্টের বেলা তিনটাই কিন্তু
এই জিরো নিউট্রাল দিয়ে ফ্লো করে, তাই না? যদি নিউট্রাল থেকে থাকে, তার মানে সে এই ফেজের কারেন্টও দেখতেছে একটা ইম্পিডেন্স জিরো সিকোয়েন্সের জন্য, বি ফেজও দেখতেছে জিরো সিকোয়েন্সের জন্য। তাহলে বি ফেজে করসপন্ডিং কারণের জন্য জিরো সিকোয়েন্স একটা ইম্পিডেন্স, এ ফেজের জন্য জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, এবং সিজির জন্য সেম পরিমাণ জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সে দেখছে, যেহেতু কারেন্টটা সেম। তাহলে আলটিমেটলি টোটাল ইম্পিডেন্স হচ্ছে জেড, জেড কত, জেড প্লাস জেড থ্রি জেড, তাই না? তিনটা ফেজের জন্য প্লাস জেড জিরো, মানে কি নিজের যে, নিজের ইম্পিডেন্স। হ্যাঁ, নিজে একটা ওয়্যার দিয়ে কানেক্ট, তারও তো একটা ইম্পিডেন্স আছে, এই তিন। এই জন্য জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সে মূলত টোটাল হচ্ছে এত, জেড নট যেটা দিয়ে প্রকাশ পেল। এটাই বোঝানোর জন্য পিছনে যাচ্ছিলাম। এইবার আসো, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক কিন্তু আমাদের ড্র করতে হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন ফল্ট অ্যানালাইসিস হয়, জিরো সিকোয়েন্সটা ম্যাক্সিমাম টাইমে ড্র করতে বলে, কারণ নেগেটিভ সিকোয়েন্স মোর অর লেস পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের মতোই, শুধু পার্থক্য হচ্ছে সেখানে সোর্সটা থাকে না, সোর্স ছাড়া। এর জন্য মূলত জিরো সিকোয়েন্সটা একটু টেকনিক্যালি ড্র করতে, যেহেতু জিরো সিকোয়েন্স সবসময় ফ্লো করে না, যেমন ডেল্টার ক্ষেত্রে ফ্লো করবে না, আবার স্টারের ক্ষেত্রে ফ্লো করবে না যদি নিউট্রাল গ্রাউন্ডেড না থাকে। সো এটা আঁকা একটু হ্যাকটিক, কিন্তু খুব কেয়ারফুলি অবজার্ভ না করলে তুমি বুঝতে পারবে না। চলো, যে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে একটা থ্রি ফেজ আছে, হ্যাঁ, যেখানে কি নেই তোমার, আচ্ছা, প্রথমটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। হ্যাঁ, পজিটিভ সিকোয়েন্স হচ্ছে অ্যাজ ওয়াল যে নেটওয়ার্কটা আমরা দেখেছি, যে প্রতিটা ফেজে একটা সোর্স থাকবে এবং ইন্টারনাল ইম্পিডেন্স জেড থাকবে, জেড1 থাকবে, বুঝতে পেরেছো এই ছেলেরা? একটু আগে যে ছবিটা দেখালাম আর কি, পজিটিভ সিকোয়েন্স মানে কি, যে সিস্টেম যেটা সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, উইদাউট স্বাভাবিক যেটা স্যার। হ্যাঁ, স্বাভাবিক। তাহলে এখানে আমরা জানি যে রেফারেন্সের সাথে যদি আমরা রেসপেক্ট ড্র করি, একটা রেফারেন্স ধরো এখানে, তাহলে এই যে ধরো নিউট্রাল রেসপেক্ট আমরা দেখলাম, তাহলে এইটা হচ্ছে রেফারেন্স। হ্যাঁ, তাহলে একটা সোর্স থাকবে, তার ইম্পিডেন্সটা থাকবে, এই তো। তাহলে এখানে যদি ভোল্টমিটার ধরো, তাহলে কি শু করবো, ওই ফেজের ভোল্ট না, VA1 না, 1 মানে পজিটিভ, তাই তো, এই ফেজে পজিটিভ। আচ্ছা, একইভাবে বি আঁকতে পারো, সি আঁকতে পারো, একটাকে দেখানো হলো, ঠিক আছে এই ছেলেরা। আর নেগেটিভটাও কিন্তু সেম, দেখো ডেফিনিশনে কি ছিল, শুধু কি ছিল, অপোজিট ছিল, তাই না? সেম, কিন্তু শুধু এখানে সোর্স থাকবে না, তাই না? ফল্ট ফল্ট হলে সোর্স কেন থাকবে, তখন তো ওই ফল্ট কার্ডের, এই জন্য কিন্তু দেখো এই ইয়া নাই, এখান থেকে জাস্ট ইয়াটাকে রিমুভ করে দাও, কোনটাকে, যে পেজ, হ্যাঁ, পেজ জেনারেটেড ভোল্টেজটাকে। তাহলে তখন এই Z1টা 2 হয়ে, 2 মানে কি, নেগেটিভ। এই যে দেখো এর ফেজের জন্য নেগেটিভ, হ্যাঁ, কিন্তু ডিফারেন্ট। এবার তাকাবা স্টারের নিউট্রাল কানেক্টেড কিনা, যদি নিউট্রাল কানেক্টেড থাকে সবগুলো জিরো ওখান দিয়ে যাবে, তাই না, তখন ইম্পিডেন্স কত হবে, একটা হচ্ছে Zn নিজের থাকবে, আর প্রতিটা ফেজের জন্য করসপন্ডিং Z3Zn, ঠিক আছে? বুঝছো কিনা? আর যদি এই নিউট্রালটা কানেক্টেড না থাকতো, তাহলে এটা মূলত ওপেন থাকতো, এটা কি থাকতো, এই পুরোটা, হ্যাঁ, ওপেন। কেমন ওপেন, Zn দিয়ে ওপেন থাকতো, Zn দেখানো কিছু কথা না, একই কথা, বুঝো না? কারেন্ট ফ্লো করবে না তো, এটার মূল্য কি আছে, এই যে এখানে এসে ওপেন থাকতো, এই জায়গাটা থাকতো না, যেহেতু এখানে কোনো এটা তখন জিরো হইতো আর কি, জিরো। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, চলো, এতটুকু বুঝলে পরের সার্কিট গুলো কিন্তু যাবে। আমরা মূলত নেগেটিভ সিকোয়েন্স ড্র করার জন্য, আর এটা বোঝা যায় VA1 সমান EA মাইনাস IA1 Z1, এ ফেজের ভোল্টেজ কত হবে, এই এখান থেকে বলো না, EA আর এটার মধ্যে যে ড্রপটা না, বাদ দিয়ে দিলে, এটা তো টার্মিনাল ভোল্টেজ, মনে আছে আমরা মেশিনে পড়েছিলাম, হ্যাঁ, V মাইনাস E মাইনাস EG মাইনাস IA1, হ্যাঁ, আর্মেচার কারেন্ট, ওখানে আর্মেচার সহ একটা লোড করতে হয়, ইন্টারনাল যে ইম্পিডেন্স ওটা ড্রপ দিতে, ওটা যে ড্রপ, আমরা আসলে পুরোটা পাওয়ার কথা, ই জেনারেটেড বা ইএফ ফেজের ভোল্টেজটা পাওয়ার কথা, কিন্তু আসলে ওই যে লাইনটা দিয়ে কানেক্ট করি প্লাস ইন্টারনাল উইন্ডিং এর যে রিঅ্যাক্ট্যান্স, যে ইম্পিডেন্স, এখানে কিন্তু কিছু ড্রপ হয়ে যায়, ওটা বাদ দিতে হবে আর কি, এটা মূলত আমরা টার্মিনালে পাই, তাই না? ওই সেম ইকুয়েশন। আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে তো সোর্স থাকবে না, না স্যার, তো এটা জিরো হয়ে গেলে নেগেটিভের জন্য যা আছে তাই, শুধু জেড এর জায়গায় Z2 হবে, পেয়েছো? জি স্যার। আর VA0 সমান, হ্যাঁ, ওটা E0 Z0, হ্যাঁ, হ্যাঁ, এই। আচ্ছা, এটা সিম্পল ইকুয়েশন, এখানে এটাও দেখাই দিলাম, হয়তোবা তোমার খটকা লাগতে পারে। আচ্ছা, আমরা এখন সিকোয়েন্স নেটওয়ার্কে যাব, এটাও দেখবো না, আমরা আরো আগাই, নেটওয়ার্ক বুঝে নিই, তারপর অঙ্কের দিকে যাবো আর কি। আচ্ছা, তাহলে এটা একটা স্টার কানেক্টেড, ঠিক আছে? আমি বলেছিলাম যে রেফারেন্সের রেসপেক্টে তুমি ইম্পিডেন্সটাকে যদি
ইয়া করতে চাও, তাহলে যদি নিউট্রাল কানেক্টেড না থাকে তাহলে এটা ফ্লোটিং থাকবে না, ওপেন থাকবে না, এই জায়গাটা ডট দিয়ে বোঝাচ্ছে ওপেন। এই বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার কিন্তু যদি আমরা ইম্পিডেন্স ছাড়া তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে, তাই না? এই জায়গাটা কানেক্টেড হয়ে যাবে না? হ্যাঁ, যদি নিউট্রাল কানেক্ট থাকে তাহলে কিন্তু জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে? আমরা কিন্তু জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ইয়া করতেছি। হ্যাঁ, তাহলে এটা ওপেন ছিল, এদিকে ওপেন ছিল, বা এটা রেফারেন্স ডটেড দিয়ে রেফারেন্স বোঝাচ্ছে এখানে ওপেন ছিল, তাই না? এখান থেকে ধরো কানেক্টেড করবো আমরা এই নোড থেকে। তাহলে এখানে নিউট্রাল যেহেতু কানেক্টেড নাই তাহলে এটা কানেকশন নাই, কিন্তু নিউট্রাল যদি কানেক্টেড থাকে তাহলে এটাও রেফারেন্সের সাথে কি হয়ে যাবে, কানেক্টেড হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আসো, যদি নিউট্রাল কানেক্টেড, ওটা ছিল সলিডলি কানেক্টেড, যদি ইম্পিডেন্স দিয়ে কানেক্টেড থাকে 3 দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ 3 দিয়ে, মানে এখানে নিউট্রাল কারেন্ট ফ্লো করবে, এখানেও করবে, কিন্তু ওই ইম্পিডেন্সটাও 3 দিয়ে গুণ বেজে এসেছে, ঠিক আছে? এটা একইভাবে যদি একটা ডেল্টা থাকে, ডেল্টাটা ওপেন থাকবে না যেহেতু নিউট্রাল থাকে না, এ দেখছো ওপেনটা দেখাইছে, কিন্তু এরা ইন্টারনালি ক্লোজ দেখে তো ওই ক্লোজ অংশটুকু দেখাচ্ছে জাস্ট, এই জেড এর ক্লোজ পার্টটা, ঠিক আছে? এটা কিন্তু ওই স্টারের মতো। তাহলে চলো আমরা আরো কিছু প্র্যাকটিস করি, এই যে এখানে কিছু প্র্যাকটিস আছে। হ্যাঁ, খুব খেয়াল করবা মনোযোগ দিয়ে, এখানে রেফারেন্সটা ডটেড দিয়ে আর দেখায় নাই। ধরো এটা একটা ট্রান্সফরমার সিম্বল হতে পারে, প্রাইমারি সেকেন্ডারি কিংবা জেনারেটর লোড হতে। তো দেখো প্রাইমারিতে ধরো এটা ট্রান্সফরমার কানেকশন, হ্যাঁ এটা ট্রান্সফরমার, সরি আমি ভুলে বলছি, এই যে এটা ট্রান্সফরমার না, এই ট্রান্সফরমার কিনা এটা, জি স্যার ট্রান্সফরমার। এটা স্যার ট্রান্সফরমার সিম্বল। ট্রান্সফরমারের প্রাইমারিটা নিউট্রাল কানেক্টেড আর সেকেন্ডারিটা কানেক্টেড। কানেক্টেড না। তো সিম্বল যদি ডায়াগ্রাম আকারে দেখাও, আমরা যদি ডায়াগ্রাম আকারে দেখাই এরকম, তাই না? যে এটা এরকম না? আচ্ছা, এটা পি পয়েন্ট কিউ পয়েন্ট, এটা মাথায় রেখো। তাহলে এটা যেহেতু কানেক্টেড জেড নট, ঠিক আছে, কিন্তু যেহেতু এটা নিউট্রাল কানেক্টেড নাই, এই পাশে প্রাইমারি জেড নোটের সাথে সেকেন্ডারি জেড কানেক্টেড হবে হবে না, এই যে এই জন্য এই জায়গাটা ওপেন, কিন্তু এই জায়গাটা কিন্তু ওপেন, এই পয়েন্টটা। আচ্ছা, এবার আরেকটু আগাইতে থাকি। এবার দুইটাই কানেক্টেড, নিউট্রাল দিয়ে কানেক্টেড, তাহলে ওই জায়গাটা কানেক্টেড হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আসো ওই ওই কানেকশনের ক্ষেত্রে এবার এইটাকে ডেল দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে ডেলের ক্ষেত্রে আমরা কি জানি? হ্যাঁ, এটা নিউট্রাল থাকে না, কিন্তু যেহেতু এটা ডেল, এই জন্য একটা ক্লোজ পাথ থাকবে, বুঝতে পেরেছো? ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না, কিন্তু ডেল কি একটা ক্লোজ না? আচ্ছা, আচ্ছা, এটা এটা ওপেন, এই যে কিউ কিউ পাশ ওপেন না ডেলের জন্য, যেহেতু নিউট্রাল নাই। ওখানে না না, এটাই ট্রান্সফর্মার ক্ষেত্রে এই কানেকশনটাই হবে, ঠিক আছে? তুমি দেখো, হ্যাঁ। আচ্ছা, ওটা কি জিরো সেকেন্ড ছিল? এটা না, আমার মনে হয় এই যে কানেকশন ওটার জন্য না, ওটার জন্য না, এই যে এখানে একটা কানেকশন দেখছো, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য মনে হয়, ওটার জন্য, হ্যাঁ ওটার জন্য না, ওটা ওটা তাহলে খটকা লেগে যাবে, তুমি মিলাইতেই পারবে না। আচ্ছা, তাহলে এটা কিন্তু এখনো মানতেছে যেহেতু ডেল্টার কোনো নিউট্রাল থাকবে না, তাই না? এটার আছে, এই জন্য এটা কানেক্টেড। আচ্ছা, এবার আসো, স্টার আছে কিন্তু নিউট্রালটা নাই, হ্যাঁ। এখন এইবার আসো, এখন ডেল্টা 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 জেড নট, তাহলে যদি দুইটা ডেল্টা হয় এই পাশটাও ওপেন থাকবে, এই পাশটাও ওপেন থাকবে, ঠিক আছে? পি থেকে ওপেন, কিউ থেকে ওপেন, শুধু ইন্টারনাল যে ইম্পিডেন্স থাকবে তাদের সেটাই শুধু রেফারেন্সকে শো করবে, ঠিক আছে? দুই পাশটাই ওপেন থাকবে, ক্লিয়ার? দুইটা ডেল্টা হয়। আচ্ছা, এবার তাহলে এটা আরো ক্লিয়ার হবে, কনফিউজ হওয়ার কিছু নাই, আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখি কতটা বুঝছো তুমি।
একটু মনে মনে একটু দেখে নাও না এটা কি হতে পারে। দেখো এটা পি পয়েন্ট কিউ পয়েন্ট কিউ পয়েন্ট, হ্যাঁ এটা একটা প্যারালাল মেশ কানেকশন। প্যারাল থেকে আবার পরে আরেকটা ট্রান্সফরমার দিয়ে এখানে একটা জেনারেটর বা মোটর সাথে কানেক্টেড হয়েছে। তাহলে এই যে প্রথম যে আমাদের জেনারেটরটা এটা কিন্তু স্টার কানেক্টেড, ঠিক আছে, স্টার কানেক্টেড। এরপরে পি থেকে একটা, হ্যাঁ একটা একটা ফেজ চলে গেছে বা একটা লাইট চলে গেছে কিউর দিকে, আরেকটা ওয়্যারকে আমরা পি থেকে আর আর বরাবর। হ্যাঁ তাহলে এটার জন্য ইম্পিডেন্সটা জেড টা কেমন হবে? এই যে প্রথমে আমরা রেফারেন্সটা টেনে ফেললাম। তাহলে যেহেতু এটা গ্রাউন্ডেড তাহলে টোটাল ইম্পিডেন্স কত হবে? জেডএন প্লাস জেড। হ্যাঁ জেড, যেটা নিজের একটা ইম্পিডেন্স থাকবে জেড জি। ওকে, এবার পাথ কয়টা? দুইটা না? জি স্যার। হ্যাঁ পি থেকে এই যে পি পর্যন্ত আসলাম, এপি আর এপি কিন্তু এক। এই যে এপি এপি আমি অফলাইনে কিন্তু যে কোনো একটা দিয়ে দিতাম বা আমার মতো একটা নেটওয়ার্ক করে যে এবার রাখো, এই যে পি, এই পিতে আসলাম। এসে এখন দেখতে হবে যে এই দুটো কি কানেক্টেড। হ্যাঁ তাহলে এখানে এদিকে ডেল, আচ্ছা উপরের দিকে চলে যায়, আগে আগে উপরটা কমপ্লিট করি। কিউ, এই যে কিউতে আসলাম, ডেল ওয়াই। ডেল যেহেতু তাহলে এটা ওপেন হয়ে যাবে যাবে তাই না, নিউট্রাল কানেক্টেড না, কিন্তু এই এস কিন্তু আবার কানেক্টেড। এসটা এই প্রান্ত কি লেগে যাবে না? এই যে হ্যাঁ লেগে তার ইম্পিডেন্সটা দিয়ে এরপরে যা লিখলাম, ঠিক আছে এস পর্যন্ত। এরপর কি একটা ট্রান্সমিশন লাইন না এম এর আগ পর্যন্ত? এটা তো একটা ট্রান্সমিশন লাইন, তাহলে ট্রান্সমিশন লাইন ইম্পিডেন্সটা দিলাম, দিয়ে এবার এম এ আসবে। এম এ এসে দেখো যে সে কি স্টার কি কানেক্টেড কিনা। এম এ আসলাম কানেক্টেড, তার মানে এটা আবার লেগে যাবে। ওকে, এবার এন এসে দেখলাম এবার আবার ডেল্টা, তার মানে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়েছে দেখো ফ্লোটিং দেখছো, তার ইম্পিডেন্সটা প্লাস ফ্লোটিং, ওই ডেল্টার ইম্পিডেন্সটা কিন্তু শো করতে হবে, ঠিক আছে না? পার ফেজ ইম্পিডেন্স এই, ঠিক আছে এতটুকু এ এন্ড এ। জি স্যার। কিন্তু প্যারালাল লাইনটা বলি নাই, তাহলে এটা আবার আরে আসো। এসে দেখলাম যে হ্যাঁ ডেল ওয়াই, ওয়াই আছে কিন্তু আবার স্টার, হ্যাঁ তাহলে হ্যাঁ, কিন্তু এই ওয়াইটা যদি আবার যদি গ্রাউন্ডে থাকতো তাহলে এটাও কিন্তু আলাদাভাবে কোথায় লেগে যেত? নিচে। হ্যাঁ কিংবা এটার সাথে একসাথে হয়ে লেগে যেত, তাও তাও কিন্তু ঠিক ছিল তাই না? যে যেভাবে লেখে আর কি, কেউ আলাদাভাবে এটাকে দেখাইতে পারে। যদি স্টার কানেক্টেড আমি দেই পরীক্ষায়, বুঝো না মনে হয় এই জায়গাটা যদি স্টার থাকতো তাহলে কিভাবে লিখতা? এটা লেগে যেত না? হ্যাঁ 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 একসাথে লাগাই দিলেও একটাই শো করতো। এই যে যেভাবে বুঝো সেটা করলেই হতো। আচ্ছা এটা গেল। এরপরে ট্রান্সমিশন লাইনের যে ইম্পিডেন্স সেটা, আর বাকিটা তো সেম উভয়ের ক্ষেত্রে তাই না? এই পাশে সে ট্রান্সফরমার একই কানেকশন দেখছে, এর জন্য এক পেজে। এই বুঝতে পারছো? এবার দেখি তো আরেকটা দিয়ে দেখি তো। এই আরেকটা এবার আরেকটা দিয়ে দেখি দেখি এটা কি করতে পারবো। হ্যাঁ 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 কোন পাঁচটা, কোন জায়গাটা? এটা গ্রাউন্ড তো। হ্যাঁ আচ্ছা স্যার, ওই পাশের অল্টারনেটরের কথা বলতেছে। ও আচ্ছা যে এটা হ্যাঁ হ্যাঁ, আর তখন এটা লেগে যেত ওই যে যেটা, হ্যাঁ এটা তো ঠিক আছে তো লাগবে না, আমি আগে রেফারেন্সের সাথে লেগে যেত। তো এটা যে বুঝছে এখন দুনিয়া যা দেবে সে তাই না, সিম্পল কথা। তাহলে আমরা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে পারি তাই না? দেখো তো এটা কিরকম হবে, একটু চিন্তা করো তো, দেখো ব্রেন স্টর্ম করবো। আকু এমনকি এটা হোম টাস্ক দিলাম। আচ্ছা এখন দেখো না, দেখো সমস্যা নেই, একটু আইডিয়া ডেভেলপ করো যে কি হতে পারে। আচ্ছা চলো আমরা তো ছোট করে দিলাম। তাহলে এটা গ্রাউন্ডেড আছে এই যে স্টার, তার মানে 3 জেড হবে তাই না? সে সাথে তার ইম্পিডেন্স দিয়ে এতটুকু। এবার কোন দিকে যাবে? এম এর দিকে যাবা, যাও। এম থেকে আমরা এটা পরে আসতেছি। এম এ আসলাম, এসে দেখলাম যে ডেল্টা, তাহলে এটা ওপেন হয়ে যাবে তাই না? এই যে এম ওপেন দেখছো?
হ্যাঁ, এরপরে তার পিতে যখন আসলাম, পির এটা কিন্তু আবার স্টার কানেক্টেড। তাহলে এই যে পি তার ইম্পিডেন্সটা স্টার কানেক্টেড। দেখছো? লেগে গেছে স্টার দেখে। যদি স্টার না হইতো এটা ওপেন থাকতো, এই জায়গাটা ওপেন থাকতো। এখানে এতটুকু দিয়ে ওপেন দেখাইতাম। যেহেতু এটা স্টার তাহলে লেগে গেল। এরপরে এটা কিন্তু ট্রান্সমিশন লাইন। এই যে এটা ট্রান্সমিশন লাইন কিন্তু। হ্যাঁ, আসতেছে তো ট্রান্সমিশন লাইন ইম্পিডেন্স। এই যে ওপেন, এখানে ওপেন তো, এই যে ছোট একটা ওপেন দেখাইছে। কোডটা দেখাইছে, কোড তোর দেখানোর দরকার নেই ট্রান্সফরমার। এত পণ্ডিতি করার কি দরকার? না, না, এটা কোড দেখায় নাই। এই দুই পাশে ডেল না? ডেলের ইম্পিডেন্স, হ্যাঁ, তারা না ইয়া থাকবে, যুক্ত হয়ে থাকবে। ওইটাই কিন্তু। ঠিক আছে? হ্যাঁ। নাকি আবার ওখানে যেতাম? ওখানে গেলে দেখবা। দুই পাশে ডেল থাকলে তারা তো ক্লোজড। ক্লোজটাকে একটা ইম্পিডেন্স ক্লোজ আকারে। হ্যাঁ, বক্স, হ্যাঁ, এটা। আচ্ছা, এখানে আসলা, আইসা আবার যেহেতু এই জেনারেটরটা আবার গ্রাউন্ডেড, তার মানে হ্যাঁ, তার ইম্পিডেন্স তারপরে গ্রাউন্ড ইম্পিডেন্স ৩ গুণ দিয়ে এটা রেফারেন্সের সাথে লেগে যাবে। ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। এটা একদম চাপায় ফেলছে, তাই না? এটা আরেকটু লম্বা দিলে ভালো হইতো। একইভাবে এখানেও ওপেন থাকবে, মাঝখানে ক্লোজ এই যে ডেলের একটা ইম্পিডেন্স শো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে চলে আসো। এই ট্রান্সমিশনের জন্য একটা ইম্পিডেন্স থাকবে। হ্যাঁ, এই ভি এর আগে কিন্তু একটা ইম্পিডেন্স থাকবে। এস এর পরে এই যে এটা ট্রান্সমিশন লাইন না? এই যে এটা পুরোটা। হ্যাঁ, এই যে এটাই। এবার ভি তে এসে কি দেখতেছি? এটা গ্রাউন্ডেড। ওকে। হ্যাঁ, ভি ওয়াই গ্রাউন্ডেড, এক্স পর্যন্ত গ্রাউন্ডেড। আচ্ছা, আসো। স্যার জেটটা কেন ওপেন হলো কেন স্যার? আর নিচেরটার জন্য ওপেন, উপরটার জন্য স্যার শর্ট। না, ইয়া এক্স। স্যার একটা স্যার স্যার বি আর এক্স স্যার গ্রাউন্ড ডাউন না, তারপর স্যার ডাব্লিউ আর জেড স্যার গ্রাউন্ড আর না, গ্রাউন্ড এখানে ছাড়া। ঝামেলা আছে, দাঁড়াও। তাহলে ভিতে আসো। ভি এর পর একটা ইম্পিডেন্স, এর পরটা ইম্পিডেন্স। হ্যাঁ, তুমি এটা দুই ভাবে দেখাইতে পারো। আমি বলবো যে তুমি এখানে গ্রাউন্ড দেখাই দিতে পারো আমাদের নিয়ম অনুসারে। হ্যাঁ, গ্রাউন্ড দেখাও। আর এরপরে ডব্লিউ পর্যন্ত ঠিক আছে। এরপরে কিন্তু ওপেন। আবার জেড এ কিন্তু ওপেন দেখাইছে। স্যার ওপেন কেন স্যার? এটা তো ওয়াই তো। এই যে ওয়াই নিউট্রাল নাই তো? নিউট্রাল ছাড়া ওয়াই ডেলের মতো, তাই না? বাকিগুলো ঠিক আছে। আমার মনে হয় এটা আমাদের মতো করে করতে পারি। আমার কাছে এখানে একটু ইয়া লাগতেছে। এই যে কি, হ্যাঁ, 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 এটা লাগবে। এখানে লাগাই দিবা। ঠিক আছে? এখানে লাগিয়ে দিবা। এই জায়গাটা ওপেন দিবা। এখান থেকে আবার এনে এটাকে দেখাই দিবা। আমরা আমাদের ইয়া মতো আঁকি। এরা জানি না কোন থিমে এঁকেছে। বাট এক্স থেকে সরাসরি কোথায় চলে যাবে? রেফারেন্সে চলে যাবে। ঠিক আছে? এক্স থেকে রেফারেন্স গেলে হ্যাঁ, এই যে এই পয়েন্ট থেকে আবার আসবে। এই গ্রাউন্ড দিয়ে এটা আবার ওপেন শো করবা। তাই তো? ঠিক আছে? এই জায়গাটা একটু চেঞ্জ করে নিও। ওরা হয়তো দুইটা আলাদাটাকে একসাথে দেখাইছে। না, আমরা আলাদাই করি। ঠিক আছে? এভাবে প্রশ্ন আসতে পারে। আলাদা করি। তার মানে এইচসি দিয়ে কারেন্টটা ফ্লো করবে জিরো সিকোয়েন্স, আর এখানে ফ্লো করার রাস্তাই নাই। আর এদিকে জিরো সিকোয়েন্স ফ্লো করতে পারবে না। কোন ফেজে? এই যে কিউ থেকে আর এর মধ্যে, যদি কানেক্টেড না থাকে, যেহেতু এখানে এটাই মানে বুঝাইছে আর কি মূলত। যাই হোক, তোমরা যে বেসিকটা আমরা ওখানে ওই অনুসারে আঁকবা। সমস্যা নাই, ওইভাবে আঁকলে কোনো সমস্যা নাই। আমি কিন্তু ওই অ্যাকুরেট বইয়ের মতো করে তারা সংক্ষেপে, এখানে অবশ্যই ভুল নাই মনে হয়, কারণ স্টিভেনসন খুব এইসব ব্যাপারে ইয়া। তবে আমরা যেটা শিখেছি যে এখানে এসে লেগে যাবে, এটাকে দেখাই দিও। এখানে ওপেন দিবে, আর লেগে যাবে এই পয়েন্ট থেকে, এখান থেকে দেখাই তো আর সমস্যা নাই। এটা লেগে গেল, হ্যাঁ, এখান থেকে আরেকটা নিয়ে এসে এটাকে ফ্লটিং দেখালে সমস্যা কি? সমস্যা নাই তো, তাই না? আচ্ছা, এটা নিয়ে গবেষণা করবো না। দেখো, এটা যদি মিলাইতে পারো বুঝে করো, আর না হলে আমি যেভাবে সেভাবে করলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাব কিসের মধ্যে? আচ্ছা, এখানে একটা কনক্লুশন লিখছি আমি, এটা আনব্যালেন্স ভোল্টেজ এন্ড কারেন্ট ক্যান বি রিজলভ ইনটু দেয়ার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। ও আচ্ছা, এই কথাটা ফাইনালি ভোল্টেজের কথাটাই আবারও এখানে দ্ব্যর্থ কণ্ঠে বললো আর কি। আচ্ছা, এবার চলে যাই আমাদের আমরা কিন্তু সিমেট্রিক্যাল কম্পোনেন্ট চ্যাপ্টারটা শেষ করলাম, এই চ্যাপ্টারটা। কিন্তু অনেক বই কিন্তু এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যেহেতু আনসিমেট্রিক ফলকে অ্যানালাইসিস করা হয়, আমাদের অনেক বই সেগমেন্ট কিন্তু শেষ দুটোকে এটা। একসাথে দেয়। হ্যাঁ, এই সেগমেন্টটা শেষ। এই সেগমেন্ট স্লট 5
এখানে ম্যাথ তো একটা করালাম। ও মানে আরো দেখতে চাচ্ছে। আচ্ছা, যেহেতু তুমি দেখতে চেয়েছো, এটা হচ্ছে মেহতা থেকে। আ আমি বললাম না যে এই হ্যাঁ, আনসিমেট্রিক্যাল ফল্ট মেহতার মধ্যে কিন্তু সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আনসিমেট্রিক্যাল এর মধ্যেই দেওয়া এক চ্যাপ্টারে, চ্যাপ্টার 18 এ। এরা তো শুরুর দিকেই সিমেট্রিক্যাল কম্পোনেন্টের হ্যাঁ দেখাচ্ছি তো। এই যে এইটা দেখো, এটা আমি কিন্তু খুব দ্রুত টানবো, একই পড়া বারবার দেখাবো না। যে কথাগুলো ওখানে বলেছি এটা কিন্তু এখানে আছে, দেখো। শুরুটা all three line, এটা হচ্ছে প্রথমে বলেছি ফল্টের কথা, দেখো it gives হ্যালো আমার নেট আচ্ছা ডিস্টার্ব আমি করতেছে স্যার। বলতেছি। আচ্ছা আচ্ছা একটু 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 দেখে আসি। এই শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা আমি একটু দেখে আসি নেটটা, হ্যাঁ কেন মনে হচ্ছে। অল্প একটু সময় দাও, চেক করে আসি। ধরো জি স্যার। আচ্ছা কষ্ট কষ্ট করে একটু বুঝো না, তোমাদের সাপোর্ট কামনা করছি এবং অচিরেই শুনতে পাচ্ছি না। জি স্যার, আজকে লাস্ট অনলাইনে। রিয়েলি কিভাবে? ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি দেখি। একটা থেকে করো না স্যার। 24 ফল্টের মধ্যে সবগুলো আছে, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আছে। শুরুতেই তারা সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে আলোচনা করে নিয়েছে যে যদি তিনটা ফেজে ফল্ট হয়, তিনটা লাইন বা তিনটা লাইন গ্রাউন্ডে, সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট, তাই না? এই সিমেট্রিক্যাল ফল্ট কিন্তু অত্যন্ত একটা সিভিয়ার ফল্ট, হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে এবং এটা দেখে বোঝার উপায় নেই আপাত দৃষ্টিতে। কারণ ওই সিমেট্রিক্যাল ফল্টের প্রতিটা অ্যাঙ্গেলও 120 ডিগ্রি থাকে ফল্ট, অথচ হ্যাঁ ফল্ট না অবস্থায় যে অ্যাঙ্গেলটা, এখানেও ফল্ট হওয়া অবস্থায় একই অ্যাঙ্গেল থাকে প্রতিটা ফেজে, বিকজ অফ তিনটা ফেজে তো ফল্টেড ফেজ, তাই না? তো 360 কে 3 দিয়ে ভাগ দিলেও তো 120 ডিগ্রি থাকে। এটা একটা রেয়ার ফল্ট, হ্যাঁ একদম তিনটাই এট এ টাইম ফল্ট হয়ে যায়, এটা মূলত পারসিস্টেন্ট খুব একটা হয় না যে তা না হয়। তবে মেজর যে ফল্ট সেটা কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্ট। এই দেখা যায় একটা তার ওপেন হয়ে যাচ্ছে, একটা তারের উপর একটা গাছের ডাল ভেঙে পড়ে মাটির সাথে লেগে আছে, বা দুইটা ফেজের উপর পড়ে আছে। তো এই ফল্ট গুলো তো আনসিমেট্রিক্যাল ফল্ট, এটা আমরা শুরুতে বলছি। এই কথাগুলো কিন্তু বলেছে এবং সেই সাথে ওই যে কথাগুলো আজকে শুরুতে বলেছিলাম, এটাকে মেথড অফ যে অ্যানালাইজ করে সেটাতে মেথড অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। আবার আচ্ছা আনসিমেট্রিক ফল্ট অফ থ্রি ফেজ, এখানে কিছু সংজ্ঞা তারা দিয়েছে যে দোজ ফলস on the power system which give rise to unsymmetrical fault currents, unequal fault current in the lines with unequal phase displacement is known as unsymmetrical fault. কাজে কেউ যদি তোমাকে কোনো ভাইবাতে যে সংজ্ঞা জিজ্ঞাসা, তখন এটা থেকে বলতে পারবা যে যে সকল ফল্টের কারণে আনসিমেট্রিক্যাল কারেন্ট ফ্লো করে ফেজের মধ্যে, হ্যাঁ বা আনসিমেট্রিক ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। One of the occurrence of the unsymmetrical fault, the currents in the three lines become unequal and so its phase displacement among them. তার মানে আনসিমেট্রিক্যাল ফল্ট হলে আসলে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যায়। সেখানে আবার ক্লাসিফিকেশন গুলো তারা দেখেছে, লাইন টু গ্রাউন্ড হতে পারে, লাইন টু লাইন হতে পারে, আবার লাইন টু গ্রাউন্ড। এটা শুরুতে আমরা তো কথা বলে নিয়েছি, তাই না? সো কেউ যদি বিকে মেহতা থেকে পড়তে চাও পড়তে পারো এবং উদাহরণ সহকারে দেখাও। এই যে উদাহরণ সহকারে প্রশ্ন আসে না অনেক সময় থাকতো, উদাহরণ সহকারে দেখো। এই যে উদাহরণ সহকারে যে একটা লাইন থেকে গ্রাউন্ড হলো, দুটা লাইন ফল্ট হলো, বা লাইন টু লাইন গ্রাউন্ড, এটা দেখিয়ে দিয়ে। আচ্ছা, solution of unsymmetrical fault problems can often by either Kirchhoff's laws or symmetrical component. এই কথাটা কিন্তু আমি আজকে শুরুতেও বলেছি যে দুইটা মেথড আছে, আমরা কেসিএল এর মাধ্যমে করতে পারি কিংবা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, যেটা ফোরটাস্ক দিয়েছেন। ইট ইজ সিম্পল। আচ্ছা সিমেট্রিক্যাল ফল্ট কম্পোনেন্ট এটাই মূলত আমরা ফলো করে থাকি। ইট ইজ এ সিম্পল মেথড and gives more generally to give given a fault performance studies. It provides useful tool for প্রোটেকশন ইঞ্জিনিয়ার। সোজা কথা, প্রোটেকশন ইঞ্জিনিয়াররা মূলত এই ফরটেক্স অনুসারে তাদের প্রোটেক্টিভ ডিভাইস গুলো ডিজাইন করে থাকে, এর জন্য এটাই ফলো করা ওয়াইডলি। এই যে বলছেন না সার্কিট ব্রেকার, দেখেছো? এটা তো দেখছো মনে হয়। হ্যাঁ এটা আছে, তবে ওইটা ছোট ছোট আকার অনেকগুলো থাকে, তাই না? ছোট 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 প্রতিটা ফেজে ফল্ট হলে দেখো ওটা নিচে নেমে যায়, তাই না? নিচে নেমে যায় কি তখন ফলকান ফ্লো করে, ফলকান ফ্লো করলে এখানে একটা ম্যাগনেটিক কন্টাক্ট থাকে, হ্যাঁ। তো কারেন্ট ফ্লো করলে এখানেও কিন্তু ম্যাগনেট ক্রিয়েট হয়, হয় যে কারেন্ট আছে ম্যাগনেট, কিন্তু যেই ম্যাগনেট ক্রিয়েট হয়, ধরো নরমালি এটা 5 থেকে, তোমাদের যে বাসায় লোড আছে এটা 3 থেকে 5 এম্পিয়ার ফ্লো করে, তো 3 থেকে 5 এম্পিয়ার ফ্লোর জন্য একটা ম্যাগনেট হয়,
কিন্তু ওই ম্যাগনেটটাকে এটা টাইনা নিচে নামাইতে পারে না, এটা আরো বলের দরকার, তাই না? যেমন তোমার ঘরে একটা ভারী বস্তু আছে, তোমার ছোট যে ভাই না ওর ঠেলে এটা নড়বে, তুমি ঠেলে কিন্তু ঠিকই নড়বে। তার মানে ওরও ফোর্স আছে, ওর যে নাই তা না, ও ঠেলে দেখছে, ওর যে ফোর্স এটা দিয়ে নড়ে না। ধরো ও 5 নিউটন বল প্রয়োগ করলো আর তোমার হচ্ছে 50 নিউটনের নড়ে। তো এখানেও 3 এম্পিয়ারের জন্য একটা কিন্তু ম্যাগনেট আছে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, কিন্তু নামে না, অতটুক না। কিন্তু ফল্ট হলে এটা দেখা যায় কত 10 গুণ 50 এম্পিয়ার হয়ে যায়। ম্যাগনেট বাড়বে না, বেড়ে গেছে কিনা, তখন এটা নিচে নেমে যায়। ওই ম্যাগনেটটা তখন এটা টাইনে নিচে নেবে, তখন এটা নিচে নামার মানে কি ওপেন হয়ে যাওয়া, ওপেন করে দেয়। ওপেন হলে ডিসকানেক্ট হয়ে যায়, তোমার তোমার জিনিসগুলোকে সেভ করে। এটা প্রোটেকশন, এগুলো পড়াবে, একটু হালকা করে বোঝালাম আর কি। আচ্ছা, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট মেথড এগুলো বলছি, এখন একটানে চলে যাব যে তিনটা সিকোয়েন্স যে কথাগুলো আমরা বললাম। দ্য পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো ফেজ সিকোয়েন্স কম্পোনেন্টস আর কল্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, এটা আমরা জানি। একটা উদাহরণ দিয়েও দেখিয়েছে তারা, দেখাতে থাকুক। স্যার আমরা না মনে হয় এগুলো পড়ছি আরো স্যার। অন্যান্য, হ্যাঁ পড়ছি তো। আরে আমি এখন তোমাদের মেথা থেকে দেখাচ্ছি, সো কেউ যদি মেথা থেকে এবিসি দিয়েছে, এখন রেডিও ব্লু দিয়েছে, একই তো কথা, তাই না? আচ্ছা, এখানে ওই বোর্ডগুলো লাগছে যে কথাগুলো আসলে বলা দরকার, উল্লেখযোগ্য। দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টস ডু নট হ্যাভ প্রেজেন্ট এক্সিস্টেন্স। একটা মজার ব্যাপার হচ্ছে যে যতই কম্পোনেন্ট গুলো বলে, প্র্যাকটিক্যালি কিন্তু তার আসলে আলাদাভাবে এক্সিস্টেন্স নাই। দে আর মেইনলি ম্যাথমেটিক্যাল কম্পোনেন্ট অফ আনব্যালেন্স কারেন্ট অর ভোল্টেজ হুইচ অ্যাকচুয়ালি ফ্লো ইন দ্য সিস্টেম। এটা আসলে ম্যাথমেটিক্যালি আমরা বের করি যেটা আসলে সিস্টেমে এক্সিস্টেন্স হয়। হ্যাঁ, যেমন যদি বলো যে বাতাস কি আছে নাকি, অক্সিজেন আছে বা বাতাস রিলে করতে পারে, তাই না? হ্যাঁ, তুমি যখন বাতাস বইতে থাকে মৃদু মন্দ বা একটু পরে তোমার চুল কুতু উঠতে থাকে, তখন আমরা বুঝি হ্যাঁ চোখে তো দেখি না, কিন্তু ডিস্টেন্স আছে, এরকম। আচ্ছা, তারপর অপারেটর নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, অপারেটর নিয়ে আর কথা বলবো না, আমি দেখিয়ে যাচ্ছি। ওই যে ছেলেটা অঙ্ক করতে চেয়েছিল, এটা আমরা পরে দেখাতাম, একটু আগে দেখে ফেলছে ও, যেহেতু অঙ্ক দেখতে চাচ্ছিল। তারপরে ফেজ কারেন্ট রেসপেক্ট আমরা একইভাবে প্রকাশ করতে পারি, ভোল্টেজ এবং কারেন্টও একইভাবে। এই অ্যানালাইসিস গুলো আমরা কিন্তু দেখেছি, তাই না? আচ্ছা, সাম ফ্যাক্টস অ্যাবাউট, এটা একটু জানি অ্যাবাউট সিকোয়েন্স কারেন্ট। A balanced three-phase system consists of positive sequence component only. The negative and zero sequence component big zero. এই যে কথা বললাম যে একটা ব্যালেন্স সিস্টেমে বা কোনো ফল্ট হয় না, এই সিস্টেমে শুধু পজিটিভ সিকোয়েন্সে থাকবে, তাই না? আচ্ছা, the presence of negative or zero sequence currents in three-phase system introduce asymmetry and is indicative of an abnormal. তার মানে শুধু abnormal condition arise করলে আমরা বাকি দুটো কম্পোনেন্ট পাবো, তাই না? মানে ফল্ট হলে the vector sum of the positive and negative sequence currents of an unbalanced three-phase system is zero. হ্যাঁ, এটা জিরো কেন হবে? একটা আরেকটার অপোজিট তো। দ্য রেজাল্টেন্ট সলিড কনসেপ্ট অফ দ্য জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, তার মানে হচ্ছে ভেক্টর সাম অল সিকোয়েন্স কারেন্টস ইন থ্রি ফেজ সিস্টেম উইল বি অনলি দ্য জিরো সিকোয়েন্স, প্রেজেন্ট অফ দ্য জিরো সিকোয়েন্স, এটা বলা হয়েছে। কিছু একটা ফ্যাক্ট ইন এ থ্রি ফেজ ফোর ওয়ার আনব্যালেন্স সিস্টেম, থ্রি ফেজ থ্রি ওয়ার না, তার মানে নিউট্রাল কানেক্টেড আছে, তাই না? ফোর এর মানে কি? থ্রি ফেজ ফোর এর, হ্যাঁ নিউট্রাল আছে, হ্যাঁ। of zero sequence components is 1/3 of the current of the neutral. আমরা জানি যে এটা কি নিউট্রালের, এটা তো দেখেছি, তাই না? 1/3 of IZ এর না? এই আই নিউট্রাল কি না? দেখো না এটা জীবনে? জি স্যার। এ দেখো এখন অস্বীকার করতেছে এগুলা, শুধু একজনই স্বীকার করতেছে। কি রে ভাই, তো দেখছি স্যার। ও মাথা ফাটাই ফেলবো, ও নাকি প্র্যাকটিক্যালি দেখে না, কত বড় ডাহা মিথ্যা কথা বলতেছে। অথচ সিদ্ধান্ত নিয়ে নিছে এটার উপর বিশ্বাস করে যে নিউট্রাল কানেক্টর না থাকলে জিরো সিকোয়েন্স। এটা কোত্থেকে সিদ্ধান্ত আসছে? হ্যাঁ, এই যে এটা কি তাহলে? আই এর মান বের করো তো, আই এর মান কত? 1/3। এখন ঠিক আছে, দেখছো, খেয়াল করো না আর কি, বলো না যে আঙ্কেল আমি তো আপনার দেখছিলাম কিন্তু খেয়াল করি না মনে হয়, এই জন্য সালামটা দেই নাই, মাফ করে দিন। অনেক অনেক আন্টিরা আগে বিচার দিতে ছোট থাকতে, হ্যাঁ আপনার একটা ছেলে সামনে দিয়া যায় জিজ্ঞেসও করে না, তুমি কিন্তু অন্য চিন্তা করতেছো যে ইতারে যে একটা ঘুষি মেরে আসলাম এতে তো আমার ফুটাই ফেলবে, আন্টি সামনে দিয়ে যাচ্ছিল তখন, তাই না? তখন খেয়াল করে না। আচ্ছা, এবার ঠিক আছে। জি স্যার। তারপরে বলেছিলাম ডেল্টা কানেক্টেড প্রোভাইড নো পাথ দ্য নিউট্রাল এন্ড দ্য লাইন কারেন্টস ফ্লোয়িং টু দ্য ডেল্টা কানেক্টেড জিরো। এগুলো কি নতুন কথা নাকি? দুষ্ট ছেলে পেলে শুধু শুধু আমাকে দিয়ে পড়াচ্ছে, এটা সব পুরান কথা। আচ্ছা, ও যে অঙ্কে দেখতে চাইলে কত হাজার অঙ্ক করুক গিয়ে এবার। ইন এ থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেম কারেন্ট
red yellow blue বা abc lines under normal condition is loading red বা a phase এর ভ্যালু দেয়া আছে, b phase এর ভ্যালু, c phase এর ভ্যালু দেয়া আছে বা y blue দেয়া আছে, তাই না? এখন তুমি যে কম্পোনেন্ট গুলো বের করো, তো আমরা তো কম্পোনেন্ট শুধু খালি সূত্র বসাবা আর ঘ্যাট ঘ্যাট করে কি করবা, ক্যালকুলেটর। সো ক্যালকুলেটরে যে এই পারদর্শী, তাই না, অপারেটিং এ, সে কিন্তু ইজিলি এগুলা বের করে ফেলবে, তাই না? হ্যাঁ, ঠিক কিনা? কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে ক্যালকুলেটর। হ্যাঁ, আগে কমপ্লেক্স টুতে না, তোমাদের তোমরা কি ইউজ করো, ইএস সিরিজ নাকি এমএস সিরিজ? স্যার FS 99। স্যার 991 বাবা, আমরা তো এমএস সিরিজের লোক। স্যার ইয়েস 991 ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা ইএস জেনারেশন, ওটা প্রোগ্রামও লেখা যায় সুন্দর দেখছি। স্যার স্যার আনপ্রোগ্রামেবল স্যার, একটা প্রোগ্রাম করা যায় না স্যার আমাদের। স্যার প্রোগ্রাম হইলে তো সমস্যা, মানলাম মানে অ্যালাউ করবে না। হ্যাঁ, ওই ছোট থাকতে যদি ক্যালকুলেটর দিতে, জীবনে যোগ বিয়োগ শিখতা, ওই একে একে যোগ করার জন্য ক্যালকুলেটর খুঁজতা। স্যার এখন 1+1 যোগ করার জন্য ক্যালকুলেটর ইউজ করি। তো বুঝো, ব্রেনটারে ওই ফেসবুকে ঢুকায় রাখে পুরা, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক। আচ্ছা দেখো, ওই পাইছো তুমি, ও ছেলেটা কোথায়? হ্যাঁ, ও খুব আফসোস করতেছিল যে ওরে আমি অঙ্ক দিচ্ছি না, তানভীরটা, তাই না? তানভীরের জন্য এখানে আসা। এগুলো ঘুরে ফিরে শুধু এই অঙ্কগুলো দিচ্ছে আর কি, ভ্যালুগুলো দিবে, তুমি শুধু কম্পোনেন্ট গুলো বের করবা। অনেক অঙ্ক আছে। একটা অঙ্ক ছিল যেটা ওই স্টেভেনসনের অঙ্কটা, ওই যে 1/3 এর অঙ্কটা দেখেছো? আমি অফলাইনে থাকতে এটা দিয়ে দিতাম তো অনেক সময়, দেখি পোলাপান এটা কি করে, দেখি যে অনেকগুলো এইভাবে বের করে, অনেক বের করে ফেলছে। তো স্যার করছি ইচ্ছা মতো, জিরো, যা বেশি করে করছিস না বুঝে। বলছে দ্য কারেন্ট ফ্রম নিউট্রাল টু গ্রাউন্ড কানেকশন ইজ এত, ক্যালকুলেট দ্য জিরো ফেজ সিকোয়েন্স কম্পারেটর। তো আমরা তো 1/3 অফ ফেজ, তাই না? তাহলে 4 অ্যাম্পিয়ার হবে। এত দুনিয়াদারি সব করে ফেলছে। আচ্ছা, এই অঙ্কটা চিনছো? দেখো তো, এই ব্যালেন্স স্টার কানেক্টেড load takes 9 ampere from the balanced three phase 4i system. If the fuse in the y and v phase are removed, find the symmetrical component. বলছে ফিউজ রিমুভ করে দেওয়া হয়েছে এই দুইটা, তাহলে দুইটা ওপেন হয়ে যাবে না? এটা পারা যাবে? তো বলছে ফিউজের আগে কি হবে, ফিউজ রিমুভ করার আগে কি হবে আর পরে কি হবে, আফটার রিমুভাল। ঠিক আছে, তখন একটা ফেজে থাকবে। ঠিক আছে, বের করে যাবে। রাখো, এটা ইন্টারেস্টিং অঙ্ক, ওইটার সাথে মিল। এটা কোনটা? 7টা মেহতা, কারণ কাছে আমি দাগা দিয়ে, আর এটা তো হুবহু একই রকম, এটা কোনো ইয়ে নেই, এটা ফটোকপি পুরা। 80.9 হচ্ছে ওই অঙ্কটার ফটোকপি, দেখো ওই যে। হ্যাঁ হ্যাঁ, পুরো আসছে। তো এগুলো একটু করে নিও। হ্যাঁ, আমি তারপরে তোমাদের বলে দিব, এগুলো একটু করো। যাই হোক, আমরা এবার চলে যাই কিসের স্যার, এই পড়ো আগে, সাজেশন দিয়ে পড়ো। তো অবশ্যই পড়ার দিতে একটা হবে স্যার। বুদ্ধি নিয়ে আসছে। আরে ভাই, তুমি পড়া শেষ করো না, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো পড়ো না। আজকে আসলে 1 ঘন্টা পরে শুরু করা ছিল। তোমার অনলাইনে পড়াইলে অনেক, এক ঘন্টায় তুমি যে পড়া দিব, তুমি এটা তো 2-3 দিনে শেষ করতে পারবে না। আচ্ছা, আমরা তারপরেও যেহেতু আরো কিছু পড়তে হবে, কথা বলবো, আজকে এখানে শেষ করে দেন না স্যার, মাথা ফাটাবো, শেষ করে দেবো। আমাদের তো সেগমেন্ট শেষ এটা স্যার। আরে এটা কি সেগমেন্ট? চ্যাপ্টার, এটা তো একটা অংশ। এটা বলে নাকি সেগমেন্ট? এবার অ্যাপ্লিকেশনে যাবে না, মানে এটা নিয়ে বসে থাকবা? এই ছেলে বসে থাকবে এটা নিয়ে? চলো, এখন কিন্তু যেটা অ্যানালাইসিস করাবো এটা তোমরা মজা পাবা, বিলিভ মি। হ্যাঁ, এবং বেশি তোমার ব্রেন খাটাতে, তুই টাকায় থাকলে বুঝবো যে এটাই জিনিস, ভেরি সিম্পল। হুদাই না এটাকে আমরা বয়কট করতে চাইছিলাম, এটা মনে হবে। আচ্ছা, ইকুয়েশন কত? 4143 ড্রাইভ ইন সেকশন 11.18 ইন ম্যাট্রিক্স ফর্ম। আচ্ছা, এটা 11 নাম্বার চ্যাপ্টার বলেছে, তাই না? কত? 41, 43। দেখি তো কোন ইকুয়েশন গুলা কথা বলতেছে। এটা হ্যাঁ, যেটা শুরু করেছি, এই যে আরে আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যেই তো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, আমি তো বারবার বলছি, কিন্তু স্টিভেনসন এটাকে আলাদা 11 নাম্বার চ্যাপ্টার হিসেবে দিয়েছে আর কি। ঠিক আছে, এখানে একটা রিলেশন তারা বলছে, চলো এটা দেখি রিলেশনটা, এবং রিকল করছে 11 চ্যাপ্টারে 41 থেকে 43 নাম্বার ইকুয়েশন। চলো একটু দেখি তো এটা কোন ইকুয়েশনের কথা বলছে, 41 থেকে 43 কোনটা? কোথায় 41 থেকে 43? আমি তো খুঁজে পাচ্ছি না, এটা শেষ করে ফেললাম।
ইকুয়েশন খুঁজে পাবে? হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড পেয়ে যাবো। আশা করি হ্যাঁ, নিচে হবে না? 39 তার নিচে কোথাও আছে ইকুয়েশন গুলা? হ্যাঁ? দেখো তো আমি মিস করে ফেলছি। এই কত বলছিল এটা? 41 না? 41 তাহলে এই ও আচ্ছা এই ইকুয়েশন এটাকে ম্যাট্রিক্স ফর্মে সাজালে কেমন হবে বলো তো? কিছু পাওয়া যাবে? এই ছেলেরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে এখানে স্যার কমন নাই স্যার, হ্যাঁ। B1 B2 B3 একটা নট কিভাবে লেখা যায়? জি স্যার লেখা যায় স্যার। হ্যাঁ তুমি জিরো দিয়ে গুণ হয়ে যাবে তো। এটা স্টাইল করলো আর কি। মাঝে মাঝে যেখানে তোমরা যেখানে ভাববে ওটা না, স্যার তোমরা স্যার জিরো অপরাধ জিরো তোমার- এলিমেন্ট স্যার কি স্যার? হ্যাঁ হ্যাঁ জিরো। তো ঠিক আছে এটা ম্যাট্রিক্সে লিখলে জি স্যার। তা তোমরা একটু লেখো তো দেখি। জি স্যার যেহেতু বলছো এবার লেখো। 12.1 ইকুয়েশনটা লেখো। এটা আমাদের অ্যানালাইসিসে লাগবে নিচে। আল্লাহুম্মা সাল্লি আলা এই 30 সেকেন্ড পাবা। যারা এখনো বুঝো না দেখো যে VA0 হচ্ছে 0 মাইনাস প্রথম কম্পোনেন্টের সাথে আই নট আছে Z নট আই নট আর বাকিগুলো তো 0 0 0 0 হবে যোগ 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 তাই না? তাহলে আলটিমেটলি একটাই থাকছে। VA1 হচ্ছে EA মাইনাস হ্যাঁ প্রথমটার সাথে 0 তাহলে Z1 I1 থাকে আর বাকিটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ওই ইকুয়েশনটাই তাই না? আমাদের এটাই শো করছে এই যেটা। এই লিখে ফেলছো? আচ্ছা জি স্যার দেখছি। লিখছি। তাহলে আমরা আগাতে থাকি চমৎকার ভঙ্গিমায় তাই না? আচ্ছা ইউজিং লাইন টু গ্রাউন্ড ফল্ট অন এন আনলোডেড জেনারেটর আমাদের প্রথম অ্যানালাইসিস হচ্ছে এলজি ফল্ট অ্যানালাইসিস করব। কি ফল্ট? লাইন টু গ্রাউন্ড ফল্ট। আচ্ছা লাইন দিয়ে যদি দেখায় এটা যদিও এই উদাহরণটা দিয়েছে জেনারেটরের ক্ষেত্রে। হ্যাঁ তোমার জেনারেটর যদি এরকম তিনটা উইন্ডিং থাকে হ্যাঁ এই একটা উইন্ডিং এ ধরো এটা হচ্ছে এ এটা বি এটা হচ্ছে সি তো এই যে কোনো একটা উইন্ডিং এরকম থাকবে তাই না? কানেক্ট তো যে কোনো একটা ধরো এটা যদি এই বি ফেজ হয় বা সি ফেজ হয় এটা যদি কি হয়ে যায় গ্রাউন্ডের সাথে লেগে যায় তাহলে এটা কি ফল্ট হবে এই ধরনের ফল্টটা? লাইন টু গ্রাউন্ড। বা আমরা যদি এই জেনারেটর না দেখে এই লাইনগুলোকে শুধু দেখাই যে লাইন এই লাইনগুলো কোথেকে আসছে? এই হ্যালো স্যার জি স্যার। স্যার ট্রান্সমিশন লাইন না স্যার এগুলো? হ্যাঁ মানে এই লাইনগুলো তো ওই লাইনগুলাই ট্রান্সমিশন লাইন। যেমন এটা হচ্ছে এখান থেকে আসছে তাই না? এটা আসছে কোথেকে? এ বি থেকে এটা আসছে সি থেকে তাই না? এজন্য লাইনের ক্ষেত্রেও যখন এই আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস এইভাবে দেখানো হয়। যেমন এখানে আমরা সিতে দেখাচ্ছি তার মানে এই সিটা যদি কোনো কারণে কি গ্রাউন্ডের সাথে বা একটা গাছ পরে লেগে যায় তাহলে কি হবে? আচ্ছা তুমি আমাকে বলো তো এখানে তারা কি বলছে? এই ফেজটাকে বলেছে তাই না? এই ফেজটা যদি গ্রাউন্ডের সাথে লেগে যায় এই ফেজটা আচ্ছা তাহলে বাকিগুলো মুছে দিই কি বলো? মুছে না দিলে কেমনে কি? আচ্ছা তাহলে এই ফেজটা যদি কোনো কারণে কোথায় লেগে যায়? গ্রাউন্ডের সাথে লেগে যায় তাহলে এই ফেজের ভোল্টেজ কত হবে? ভিএ কত হবে কি বলতে পারবা? তো 220 জিরো জিরো ভুল হয়ে যাবে স্যার। আচ্ছা গ্রাউন্ড পটেনশিয়াল হবে। হ্যাঁ জিরো হয়ে যাবে গ্রাউন্ড পটেনশিয়াল হয়ে যাবে। ক্যাপ্টেন কি ইয়া দিয়েছে অ্যাটেন্ডেন্স দিয়েছে? আচ্ছা তাহলে এটা যদি হয় আরেকটা বলো তখন কারেন্টের কি অবস্থা হবে? কারেন্ট ইনফিনিটি হয়ে যাবে স্যার, বেশি কারেন্ট ফ্লো হবে স্যার। আচ্ছা কারেন্ট তো বাড়ি যাবে ওই সময়। হ্যাঁ তার মানে শর্ট সার্কিট। হ্যাঁ এখানে শর্ট সার্কিট সব কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে তাই না? বলছে পাইছি একটা রাস্তা কোনো বাধা নাই দৌড় তাই না? তাহলে এই আইসিইউ যেটা এটা ওইদিকে চলে যাবে সবগুলো ওদিকে যাবে তার মানে কার্যত সব কারেন্ট ওদিক দিয়ে যাবে। আইসি এবং আই আইবি তে কোনো কারেন্ট থাকবে না স্যার। এত সামান্য বাধা থাকলে তো ওখানে কারেন্ট ফ্লো করবে না। ইতার কাছে মনে হবে যে আল্লাহ এটা তো বিশাল বাধা, এখানে টোটালি বাধা নাই। এই জন্য তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি
যে এই ফেজে যখন ফল্ট হবে তাহলে এই কন্ডিশনগুলো কি, এই ফেজে ফল্ট হলে ভি এ সমান কি হয়ে যাবে 0, প্রথমটা আমরা যেটা বললাম, এবং আইবি আইসি সমান 0 হয়ে যাবে। ঠিক আছে কি না? এই সিদ্ধান্তটা ঠিক আছে? আচ্ছা, এইবার বলো তো আমরা কারেন্টের ক্ষেত্রে সূত্রটা কি ছিল ম্যাট্রিক্স ফর্মে? IA0 IA1 1/3 অফ, এটা ছিল না অপারেটর? IA এখানে কি ছিল? হ্যাঁ, আইবি। তোমরা কিন্তু পরীক্ষার হলে যখন অ্যানালাইজ করবা এগুলো একটু আগে আগে এটা লিখো, একদম সরাসরি বসায় না। হ্যাঁ, একটু ভদ্রতা হইও, অভদ্র হইও না। স্টিভেনসন তো বেটা বেশি শর্ট মারছে বইটাকে ছোট বানানোর জন্য। আচ্ছা, আসলে জিনিয়াস উনি, উনি নিজেও জিনিয়াস আর তোমাদেরও জিনিয়াস ভেবে একদম শর্টকাট লিখে দিছে যে দরকার নাই রে, এবং সাইড নোটও দেয় নাই। আর উনি স্যার পিসি থেকে মেরে দিছে। এখানে মাঝে মধ্যে বলতো কম্পিউটার। আর আমাদের প্রাইভেট স্কুলের টিচাররা তুমি যদি এটা লিখা সাইড নোট না লিখো 0, মনে আছে তোমাদের? কি তুই 0 বসাইছো, আইবি ইকুয়াল টু 0 যেহেতু লিখিস না কেন? হ্যাঁ, এই যে দেখো না, এর পাশে যদি যেহেতু দিয়ে এটা না বসাইছো তো 0 নাকি? আমি এখন হাসি আর কি, আমি হ্যাঁ স্যারেরা কত অত্যাচার করতো মাঝে মধ্যে আমাদেরকে, অথচ এটা না বসাইলে কোনো সমস্যা নাই, তাই না? এটা জিনিয়াসদের জন্য এটা দরকার নাই তো। আনস্টাইন কিন্তু অনেক জিনিস ছিল, উনিও কিন্তু অনেক কিছু অপ্রয়োজনীয় এত ডিটেলসে শো করতেন না। আমার একটা পছন্দের বিজ্ঞানী হচ্ছে আনস্টাইন, ও রিয়েলি কিন্তু সবচেয়ে মেধাবী বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, তুই চিন্তা করছে যে ব্যক্তি উনি কত 4th কোঅর্ডিনেটের কথা চিন্তা করছে, উনি যখন বলে যে চতুর্থ আরেকটা কোঅর্ডিনেট আছে XYZ, হ্যাঁ, এটার বাইরে ওই সময় অন্যান্য যে সায়েন্টিস্ট আছে এটা ওই 4th কোঅর্ডিনেট কি যে এটাই মাথায় ঢুকাতে পারতেছে না যে এটা কি, অথবা উনি বলছে 4th কোঅর্ডিনেট। বলতো 4th কোঅর্ডিনেটটা কি? কোঅর্ডিনেট স্যার টাইম সময়, টাইম ডিলেশন উনি দিয়েছিলেন না? হ্যাঁ, টাইম ডিলেশন উনি দিয়েছিলেন। মানে একটা অসাধারণ, ইভেন ওনার ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট ছিল টেলিপোর্ট, যেটা ওটা তো নিষেধ, ওটা কিন্তু উনি বলেছিলেন ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট, যেটা ফিলাডেলফিয়াতে হয়েছিল, কিভাবে একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করা যায়। ওই যে বারমুডা ট্রায়াঙ্গেল একটা রহস্য ছিল না যে কেন হারায় যায়, ওইটা ব্যাখ্যা করতে গিয়ে আইনস্টাইনের ফিলাডেলফিয়া দিয়েও ব্যাখ্যা করেছিল যে এটাও হতে পারে। বাই দ্য ওয়ে ওদিকে আমরা যাবো না, তাহলে এতটুকু তো ঠিক আছে ছেলেরা। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলে IA0 এর মান কত হবে বলে দাও। 1/3 IA, আর বাকিগুলো তো 0 হয়ে গেছে, তাই না? লিখে ফেলে এক জায়গায়। একইভাবে IA1 এর মান কি হবে? IA হবে, আবার IA2। এই জন্য তিনোটারে সে একসাথে কি লিখছে? IA1 IA2 এন্ড IA0 এর মান হচ্ছে IA/3। ঠিক আছে? আচ্ছা, এখন ইকুয়েশন ওই যে শুরুতে যে তোমার একটা ইকুয়েশন লেখাইছি মনে আছে? এই যে এটা এই বেটাকে ম্যাট্রিক্স ফর্মে যে লেখাইছিলাম। আচ্ছা, তো ওই ইকুয়েশনটা আবার লেখে अगेन উই নো দ্যাট দিয়ে লিখবা যে ইকুয়েশন দিয়ে এখানে কি যেন, আচ্ছা লিখলাম, হ্যাঁ, তাহলে এই তিনটার মান বের করা যায় না? যায় কি না? ভি এর সমান কত হবে? এর কথা বলে না, এর কথা যখন বলে রাগ লাগে। এটা কি IA1 IA2 IA1 স্যার সব আই হয়ে যোগ করে দিবেন স্যার, সবগুলো মান সেম লিখেছেন স্যার। IA1 ধরছে স্যার, মানে এটা হওয়ার কথা, তাই না? জি স্যার। IA0 IA1 IA1 IA2 IA0 হওয়ার কথা, কিন্তু IA যেহেতু একটু কিন্তু প্রুফ করলাম 1/3 IA ইতারা সমান এখন বলতে পারছে আমি IA1 বসাবো না, ইচ্ছা তাহলে না, এখন IA1 এর রেসপেক্টে অ্যানালাইজ করেছে তো IA1 সবগুলো বসা, তুমি চাইলে IA2 সবগুলো বসাইতে পারতে, IA0 বসাইতে পারতে, কিন্তু এখানে IA1 বসাইছে। আচ্ছা, এখান থেকে এখন তুমি প্রতিটার জন্য বের করো না ভাই, ভ্যালুগুলো বের করো না। V0 সমান কত হবে? -0 IA/Z0 IA1, V1 সমান হবে -I0 Z1। সব আলাদা, এখানে কিন্তু ওই এস্টিমেশনের মতো করবা না, উনি অনেক মেধাবী করুক গিয়ে, আমরা কম মেধাবীর মতো করবো, এগুলো সব আলাদা আলাদা বের করবা, ঠিক আছে? নাম্বার দিবা, নাম্বার দিয়ে এবার কি করবা, যোগ করতে পারবা অ্যাডিং ওয়ান ইকুয়েশন, হ্যাঁ A B C তিনটাকে যোগ করে পাই, আমরা লিখতাম না বাংলায়? হ্যাঁ, সামিং ইকুয়েশন A B and C তিনটা যোগ করবো, যোগ করলে বাম পাশে কি আসবে? VA0 প্লাস VA1 আসবে না? আবার বোবাই গিয়ে ইতারা আবার বোবাই গিয়ে স্যার আসবে
আচ্ছা জি স্যার। না তোমার কথা না বলে মনে হয় যে আমি হারাই গেছি, আমি বোধহয় নেটওয়ার্কের বাইরে চলে গেলাম, সীমানা বলের বাইরে চলে গেলে এটা মনে হয়। আচ্ছা দেখো, এই এখানে কোন জিনিসটা কমন আছে, কমন কোনো ভ্যালু আছে এখানে? I1 টা আছে স্যার। হ্যাঁ তা দাও না, কমন নিতে এত অসুবিধা কি? স্যার এখানে আবার স্যার এর সাথে স্যার I1 তুলছে নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে I1 নিলে এখানে থেকে কি থাকে, ওই ইয়েটাকে বের করে ফেলো, এটা আলাদা করে ফেলো, এর তো কোনো টার্ম নাই, আইদার ইয়ে বাই আরে কিভাবে, আরে এটাকে আলাদা টার্মে দেখাবো তো কিভাবে, ওকে আমি ঘর থেকে বের করে ফেলতে বলছি নাকি? ভাইরাসকে নিকালো না। আচ্ছা তাহলে বাকি ভিতরে থাকবে কি, ওই যে কমনের সাথে যেগুলো, এভাবে তো করা যাবে। হ্যাঁ আচ্ছা, ভিতরে কি থাকবে বলো? আমি আমার মতো লিখলাম, ওর কথা মতো লিখি নাই। আচ্ছা Z0টা শেষ দিলাম, রাগ করছো? আচ্ছা ভালো ছেলে। আচ্ছা এখন দেখো তো, এই পুরোটা কি, এই পুরোটাকে আমরা কি লিখতে পারি? VA0 কে কি VA লেখা যায়? আচ্ছা VA, কারণ আমরা জানি ওই যে এটা ফোরট্যাক্স বলছে তাই না, VA কে যেহেতু ফল্ট হয়েছে তাহলে এটাকে কম্পাউন্ডের মাধ্যমে লিখতে পারি, ওই যে VA সমান VA0 প্লাস VA1 প্লাস VA2, এটা আমরা জানি। আচ্ছা এখন কন্ডিশনে ভি এর মান কত, কন্ডিশন অনুসারে যেহেতু গ্রাউন্ডের সাথে লেগে গেছে? 0। হ্যাঁ 0, তো এটা যদি 0 হয়ে যায় তাহলে কি আমরা এটা লিখতে পারি IA1 সমান EA ডিভাইড বাই Z1 প্লাস Z2, এটা লেখা যায় পরের লাইনে? এটাকে এদিকে পাঠাই দাও। জি স্যার। বাকিগুলো তো কথাই বলতেছে না ওরা, মানে সিদ্ধান্ত নিয়ে আসছে। হ্যাঁ এটা সিদ্ধান্ত নিয়েছে যে বোমা মারলো আমরা কথা বলবো না, আমরা মিউট, উই আর অল মিউট। আচ্ছা এটা আসে কিনা আমি এটাই জানতে চেয়েছিলাম, ওই কোয়েশ্চেন থেকে এটা আসে? এদিকে 0, তো ইটাকে তো এটা প্লাস হয়ে যাবে, সো আয়নটাকে রেখে বাকি যে সাথে। আচ্ছা এটা কি ইকুয়েশন কে বলতে পারবে দেখে, এটাকে যদি, এটা দিয়ে কি বুঝতেছো? ওর একটা সার্কিট যদি তোমাকে মাইনিউটলি ড্র করতে বলি, কি ধরনের সার্কিট হবে কে বলতে পারবা? হুম স্যার ওই স্যার কোশ্চেনটা একটু আরেকবার স্যার। এই পজিটিভ equation, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স। না এই ইকুয়েশন দিয়ে তুমি কি বুঝতেছো, মানে যদি স্যার ইম্পিডেন্স বাড়লে স্যার সার্কিট কারেন্টটা থেকে কমবে। এইভাবে লিখো, ওই সার্কিটটা কি রকম হতে পারে? স্যার আমরা একটা নোডাল সার্কিট নোডাল যেভাবে লেখো সিমেট্রিক্যাল। না, চিন্তা করো আগে ইকুয়েশনের দিকে তাকাও ভালো করে, আমি যদি এই ইকুয়েশন থেকে সার্কিটটা ড্র করতে বলি কেমন হবে, মাথা থেকে ওই ইয়েটিয়ে বাদ দাও না। স্যার তিনটা স্যার সিরিজ সার্কিট হবে স্যার। হ্যাঁ সিরিজ কে বলেছে? জোরে বলো। স্যার 41। হ্যাঁ সিরিজ, একটা সিরিজ সার্কিট হবে, যে সিরিজে কয়টা ইম্পিডেন্স থাকবে, কয়টা রেজিস্ট্যান্স থাকবে? তিনটা স্যার Z1 Z2 Z0। হ্যাঁ আর ওই Source তিনটা থাকবে। রেজিস্ট্যান্সের সাপ্লাই কত থাকবে? E0 ইনআউট, ভেরি গুড, এই তো হয়ে গেছে। আর কারেন্ট সেম সিরিজের কারেন্ট হবে IA1। হ্যাঁ সিম্পল ভাবে চিন্তা করছি, আমি কিন্তু আগে বলেছি। তাহলে তাহলে যদি আমরা যদি আঁকি এরকম হবে, হ্যাঁ আমরা রেজিস্ট্যান্স দিয়ে বুঝাই, রেজিস্ট্যান্স মতো করে আঁকি, একটা দুইটা, ভেরি গুড, তোমাকে ধন্যবাদ। এই যে এই তিনটা হবে যেখানে, আচ্ছা ইম্পিডেন্স আকারও তো আঁকতে পারতাম দ্যাট। আচ্ছা যাচ্ছে, এটা Z1 Z2 Z3 Z0 নাই তো এখানে। আচ্ছা যার সাপ্লাইটা হবে, আমরা যদি একটা ডিসির সাথে ইকুইভ্যালেন্ট করি, আমার কিন্তু আঁকা টাকা হচ্ছে না, তোমরা আবার মাইন্ড করো না, কর্সর দিয়ে আঁকতে খুবই কষ্ট। তাহলে এই যে একটা সিরিজ যে কারেন্টটা, যেটা সবার মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, সেটা হচ্ছে এখানে I1, তাই না? এখন এই সার্কিটের ইকুয়েশন এটা ঠিক আছে কিনা দেখো তো, এই ছেলেরা এটা ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এই যে ঠিক আছে কিন্তু, হ্যাঁ এটাই। তাহলে চলো এবার যেহেতু আমরা এখানে কম্পোনেন্ট অ্যানালাইসিস করতেছি, হ্যাঁ সার্কিট কিন্তু এটাই হবে, তো কম্পোনেন্ট অনুসারে আসলে কি রকম হবে সার্কিটটা মডিফিকেশন, সেটা আমরা একটু দেখি। ওকে এই যে, তাহলে এটা কি
আমি এটা মুছে ফেলবো সার্কিটটা আমার পাশেরটা, এটা তো সিম্পল সার্কিট, তাহলে মুছেই ফেলি। তাহলে দেখো তো এটা কি সোর্স সহ যেটা থাকে এটা কি পজিটিভ না? জি স্যার, হ্যাঁ, এটা কার সাথে এটা নেগেটিভ। নেগেটিভ, সোর্স থাকবে না নেগেটিভ, এরপরে যেটা থাকে এটা জিরো না, কিছু দেখো তো সবগুলা সিরিজ আছে কিনা। জি স্যার। এবং এটা কারেন্টটা দেখো তো I1 সিরিজ কারেন্ট না, এর জন্য শুরুর দিকে দেখছো সবগুলা কারেন্ট কি 1/3 না এবং একই মান না, একই জি কারেন্ট না। স্যার। এই যে তাহলে একটু আগে আমরা যে সার্কিট আঁকলাম এটা কিন্তু ওইটাই, এটা সোজা করো, এই বাঁকাতেরা না করে ওইটাই হবে কিন্তু, কিন্তু বাঁকাতেরা দিয়ে ওই সিকোয়েন্সটাকে বোঝানো হচ্ছে। স্পষ্ট করে তুমি বুঝতে পারছো যে জিরো সিগন্যাল নেটওয়ার্ক, এটা পজিটিভ নেগেটিভ, সরি এটা জিরো এটা আচ্ছা এখানে একটা কথা আছে, আমি এই কথা হচ্ছে অন্যান্য বইয়ে যে 3ZN যেটা দেখাইছে এটা কিন্তু 3ZN দেখায় নাই, এটা কিন্তু এখানে থাকার কথা, এটা নেটওয়ার্কে দেখাইছে, এখানে দেখায় নাই। এটা কি থাকবে 3ZN থাকবে, ঠিক আছে, প্রায় বই কিন্তু এটা উল্লেখ করেছে, বুঝে নাই মনে হয়। হ্যাঁ, তুমি ওই যে তাহলে শুরু সার্কিটে চলে যায় অ্যানালাইসিসে, যদি এটা লাইনের, হ্যাঁ লাইনের না হয়ে, রিঅ্যাক্টর বার ওইটা হিসাব হ্যাঁ এটা তো দেখাইতে হবে, এটা কোশ্চেনে কেন দেখালো না আমি বুঝলাম না, তারা স্টিভেনসন এই জায়গাটা মিস করেছে, কিন্তু এটা হবে অন্যান্য বইয়ে দেখবা যে যদি নিউট্রাল কোনো ইয়া দিয়ে কানেক্টেড শর্টকাট হয়, করছে তো এইজন্য সমস্যা, ভুল হ্যাঁ করছে। হ্যাঁ শর্টকাট এই যে মিসিং হয়ে গেছে দেখছো নি। এজন্য তুমি যদি ওই স্টিভেনসনের মতো দেখাইতে চাও এটাকে সলিড কি করে দিবা, এটা সলিডলি দিলেও তো হবে না, এটাই দেখাইতে হবে। সলিডলি কানেক্টেড করলে ZN না জিরো হবে, তাই না? জি স্যার। হ্যাঁ জেড নট তো হবে। বাই দ্য ওয়ে আসলে সে এটা করে নাই, সে জেড নোটের মধ্যে সব ঢুকাই দিছে। ওই যে মনে আছে জেড নোট দিয়ে আমরা ZN লিখছিলাম, ও কিন্তু ভুল করে নাই, নাকি ওটাও প্রমাণ দেখাইতে হবে, প্রমাণ দাও বলে আবার প্রমাণ চাও, কোথায় যেন ছিল এটা আগের চ্যাপ্টারে দেখাইছিলাম তোমাদের, কই ওটা কই গেল আজকে গিয়ে, এটা এই যে দেখছো, জি স্যার। উনি ভুল করে না, ঠিক উনি আগে ডিক্লেয়ার করে রেখেছে, দেখছো তুমি এটা ধরবা কিভাবে। আর ম্যাক্সিমাম বই কি লেখছে ZG এবং 3ZN থেকে আলাদা করে, স্যার এটা সাইড নোট হিসেবে লিখে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো অন্যান্য বই দেখে এটা দেখে আবার বলো না যে ওনারা দিল 3ZN কে আলাদা, আর স্টিভেনসন এত পণ্ডিত মানুষ, সে ভুল করলে, সে ভুল করে নাই, ও তো সবসময় সংক্ষেপ করে উনি, তাই না? এই যে আগে দেখছো লিখে রাখছে, কিন্তু এটাই বলতেছিলাম যে কনফিউজ হওয়ার কিছু না। হ্যাঁ এই যে জেড নোট দেখছো, জেড নোট। আচ্ছা যাক, তাহলে আমরা বুঝতে পেরেছি এই সার্কিটটা এখন এখন বোঝা গেছে এটা জি স্যার। কিসের আকারে লিখছে, ওই যে সিকোয়েন্স নেটওয়ার্ক আকারে। আচ্ছা এখন আমরা আরেকটা অ্যানালাইসিসে চলে যাই, এইবার কিন্তু একটা বুঝাইছি, বাকিগুলো খুব দ্রুত টেনে চলে যাবো, এগুলো আর ভালো করে বুঝাবো না, ঠিক আছে? আচ্ছা আমরা কি একটা অঙ্ক করে নিব এই রিলেটেড এখন, সেলিয়েন্ট পোল জেনারেটর, তোমরা তো জানো জেনারেটরের যে উইন্ডিং এর পোল গুলা দুই রকম, তাই না? একটা সেলিয়েন নন সেলিয়েন, সেলিয়েন হর্নের মতো থাকে যেখানে উইন্ডিং গুলা পেঁচানো, আচ্ছা ওগুলো আমাদের বোঝার বিষয় না। উইদাউট ড্যাম্পার ইজ রেটেড 20 MVA, তাই অ্যাপারেন্ট পাওয়ারটা দেয়া আছে এবং তার রেটেড যে ভোল্টেজটা 13.8 kV তে, and has a direct access reactance 0.25 per unit, and the negative and zero sequence reactance are zero sequence direct access, এটা আলটিমেটলি রিঅ্যাকট্যান্স কে বোঝাচ্ছে, হচ্ছে কোন রিঅ্যাকট্যান্স, পজিটিভ রিঅ্যাকট্যান্স, মানে সাউন্ড সিস্টেমের যে রিঅ্যাকট্যান্সটা দ্য নেগেটিভ এন্ড জিরো, হ্যাঁ সেই সাথে ওইটাও বলে দেওয়া আছে যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে তার করেসপন্ডিং রিঅ্যাকট্যান্স হবে 0.35 and 10। এটা হচ্ছে তোমার যারা ম্যানুফ্যাকচাররা তারা তো আসলে প্রত্যেকটি ডিভাইস ওভাবেই তৈরি করেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনারা এগুলো লিখে দেন কিন্তু। সো এখন ইঞ্জিনিয়ার হিসেবে যখন কোনো প্রক্রুটমেন্টে যাবা, হ্যাঁ বা সরাসরি পারচেজ করো, তখন তার যে রেটিং গুলা এটা দেখলে এখন বুঝবা কিন্তু যে এই জিনিসগুলো যেহেতু পড়েছো, তাই না? তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, আহা লেখার কি শ্রী। আচ্ছা জেড নোট হচ্ছে কত, ওই যে 0.1 বলছে না, যে 0.1 পার ইউনিট, হ্যাঁ এই যে জিরো সিকোয়েন্স লিখে দিছি, Z1 হচ্ছে 0.25, হ্যাঁ তো নাও গিভেন দ্যাট দিয়ে এই লেখাগুলো লিখে ফেলবা, কারণ স্টিভেনসন ভদ্রলোক উনি কিন্তু এগুলো লিখেন না, ঠিক আছে? তাহলে আরো কিছু কথা আছে দেখো, পার ইউনিট দ্য নিউট্রাল অফ দ্য জেনারেটর ইজ সলিডলি গ্রাউন্ডেড। সলিডলি গ্রাউন্ডেড মানে কি?
জেড জিরো স্যার। হ্যাঁ ওইটা জিরো। ডিটারমাইন দ্য সাব ট্রানজিয়েন্ট কারেন্ট। আচ্ছা পরীক্ষায় যদি সুইং দেয়, হ্যাঁ ইন সুইং আউট সুইং বা গুগলি দুসা পাও, তাহলে সলিডলি না হয় এখানে একটা ইম্পিডেন্স দিয়ে দিব, তাহলে ওই ট্রানজিয়েন্টটা কি স্যার? সাব ট্রানজিয়েন্ট। আচ্ছা ট্রানজিয়েন্ট এবং সাব ট্রানজিয়েন্ট। আমি ট্রানজিয়েন্ট দিয়ে তোমাকে বলি, কোথায় পেয়েছে ট্রামটা? এদিকে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ডিটারমাইন দ্য সাব ট্রানজিয়েন্ট কারেন্ট ইন দ্য জেনারেটর এন্ড লাইন টু লাইন ভোল্টেজ। আচ্ছা ট্রানজিয়েন্ট মূলত হচ্ছে মোমেন্টারিলি যে চেঞ্জ হয়, সাবস্টেন্স এগুলো হচ্ছে টাইমের সাথে রিলেটেড। যেমন ট্রানজিয়েন্ট হচ্ছে ধরো 1 থেকে 3 সেকেন্ডের যে চেঞ্জটা হবে, যেমন ভোল্টেজ ফ্লিকার, হ্যাঁ যে চেঞ্জ হয় আবার স্টেবল হয়ে যায়, এটাকে ট্রানজিয়েন্ট বলে। হ্যাঁ দেখবা যে তোমার বাসায় বাতি অনেক সময় এই জ্বলে 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 না, এরকম হয়েছে কিনা। এটা অবশ্য এখনকার এলইডি তে দেখা যায় না, কারণ এলইডি গুলো অল্প কারেন্টেই ড্র করে, খুব লো ওয়াটেজ। কিন্তু আগে যখন ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ছিল ওটা দেখবা, যেটা 60 ওয়াট বা 100 ওয়াট, একটু ভোল্টেজ ড্রপ করলে এগুলো ফ্লিকারিং হতো। এই যে অল্প সময় যে চেঞ্জ, এটাকে ট্রানজিয়েন্ট বলা হয়। তো ফল্টগুলো কিন্তু এই যে আমাদের আর সাবট্রানজিয়েন্ট আরো অল্প সময়ের জন্য যে অ্যানালাইসিস, সেটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট লেভেল। হ্যাঁ তো ওই সময় যে ফল্টগুলো হয়, এই ফল্ট কিন্তু দ্রুত ক্লিয়ার হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? যে সার্কিট ব্রেকার গুলা এগুলো কিন্তু দ্রুত অপারেট করে। যে অল্প সময়ের মধ্যে যে অল্প সময় যে চেঞ্জটা হচ্ছে, যে ফলটা হচ্ছে, এখানে অটো রিক্লোজার থাকে বা ফল্ট রিমুভার থাকে বা সার্কিট ব্রেকার অপারেট করে অংশকে আলাদা করে। তো বলতেছে এই যে অল্প সময় যে চেঞ্জটা হলো, যে ফলটা হলো, এই সময় যে কারেন্টটা, সেটাকে মানে সাব ট্রানজিয়েন্ট। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এটাই কারণ তুমি যে ট্রানজিয়েন্ট লেভেলে গেলেও আমার মনে হয় যে এখন এত ফাস্ট সুইচিং হয় আমাদের প্রোটেক্টিভ ডিভাইস গুলো, ফল কিন্তু ক্লিয়ার করে ফেলা অথবা আইসোলেট করে দেয়। এই যে বলতেছে যে ওই অল্প সময় যে ফলটা হইলো, ওই সময় কি কি ছিল কারেন্টটা, সেটা বের করো। ঠিক আছে, আলটিমেটলি ফল্ট কারেন্টটা আর কি। ক্লিয়ার? ও যে জি ওর স্যার। নাম নাকি, ওই ছেলেটার নাম, ওর আব্বু যে পিডিবিতে থাকে, এই স্যার আমি শাহরিয়ার। শাহরিয়ার হ্যাঁ, শাহরিয়ার কথা বললো তো আমাকে আরো কথা বলে জানাবা তোমার আব্বু কি বলতেছে, নাকি আমি ভুলভাল বললাম, ঠিক আছে না? জি স্যার। ওনারা ট্রানজিয়েন্ট এবং সাব ট্রানজিয়েন্ট বলতে কি বুঝে এটা জানবা, যে আব্বু বলো তো এটা। স্যারও তো এমনি বলে, ভুলভাল বলেনি কোনো। তাহলে আচ্ছা যাই হোক, এখানে কিন্তু একটা জিনিস দেয়া আছে, লাইন টু যে ডিটারমাইন দ্য সাব ট্রানজিয়েন্ট কারেন্ট ইন দ্য জেনারেটর and the line to line voltage for subtransient condition when the single line to ground. এটা হচ্ছে মেন কথা। সবসময় খেয়াল রাখবা, প্রশ্নটা এরকম অঙ্ক তিনটাই একই রকম কথা থাকবে, শুধু এই জায়গাটায় চেঞ্জ থাকবে। কোনটা? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড। এটা কিন্তু খেয়াল রাখবা, কারণ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড এলজি ফল্ট হলে এক রকমের সূত্র হবে, যে সূত্রটা আমরা এই মাত্র পেলাম। এলজি হলে এক রকমের হবে, হ্যাঁ তারপরে লাইন টু লাইন হলে এক রকমের হবে, তাই না? আবার টু লাইন এই জন্য এই জায়গাটা আগে দেখবা এবং ওই সূত্রটা ইউজ করবা। যেহেতু আমরা এই মাত্র জানলাম যে লাইন টু গ্রাউন্ড ফল হলে সূত্রটা কি, এটা না? তো ইম্পিডেন্স যদি ধরো এখানে আমি 1 ওহম দিলাম, 1 পার ইউনিট, তাহলে এখানে আরো প্লাস 3 ইনটু 1 ঠিক হবে। এটা আর কি, এটা অন্যান্য বইতে পাবা। ওরা আলাদা করে দিছে, বিকে মেথার মধ্যেই দেখতে পাবা। ওখান থেকে 1-2টা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা তাহলে ওই যে ওই সূত্রটা ইউজ করব। আমাদের বের করতে বলছে কি কারেন্ট গুলা, তাই না? সাম ট্রানজিয়েন্ট কন্ডিশন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড অকার্স দ্য জেনারেটর উইথ দ্য জেনারেটর কি বের করতে বলছে? ডিটারমাইন দ্য সাব ট্রানজিয়েন্ট কারেন্ট গুলা বের করতে বলছে। তাহলে একটা কারেন্ট আমরা এটা জানি, তাই না? I1 = এত পেলাম। তাহলে ফেজ কারেন্টটা বের করা যাবে, আনব্যালেন্স ফেজ কারেন্টটা এই ফেজের। জি স্যার। তো 3 গুণ না এটা? জি স্যার। ওই যে আমরা তো জানি সূত্র থেকে, তো এটা পেয়ে গেলাম। এবার আমরা আরো আগাতে থাকি। এখন এটা তো হচ্ছে পার ইউনিট কারেন্ট। এখন যদি বলি যে অ্যাকচুয়াল কারেন্ট কত, অ্যাকচুয়াল কারেন্ট বের করা যাবে? অ্যাকচুয়াল কারেন্ট বের করতে হলে আমাদের বেস কারেন্টটা জানতে হবে। তো বেস কারেন্ট জানতে হলে আমাদের কি লাগবে? হ্যাঁ, P = VI না? S = VI না? তো S 20 মেগাওয়াট, 20,000 কিলোওয়াট, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে আসলাম। আর ভোল্ট 3 ফেজ যেহেতু আমরা √3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা বেস কারেন্টটাও পেয়ে গেলাম, তাই না? জি স্যার। তাহলে অ্যাকচুয়াল কারেন্ট কি? বেস ইনটু পার ইউনিট না? জি স্যার। এই যে এইটা হচ্ছে বেস ইনটু পার ইউনিট। তাহলে আমরা এই কারেন্টটা ফ্লো করতেছি। অ্যাকচুয়াল ইকুয়াল টু পার বেস। তার মানে এই ফেজে যখন ফল্ট হয় কত কারেন্ট ফ্লো করে? তো মাইনাস। মাইনাস বাদ দাও না, মাইনাস হচ্ছে ডিরেকশন যাচ্ছে।
বা হোয়াট এভার অ্যাঙ্গেল, এগুলা এই স্যার কারেন্ট যদি আমরা টাচ করি 3D আমাদের খুঁজে পাওয়া যাবে? এই খুঁজে পাওয়া যাবে আমাদের? না পয়লা স্যার হয়ে যাবে না? হিউজ তাহলে বললাম না কিলো কিলো এম্পিয়ার রেঞ্জে কারেন্ট ফ্লো করে। এই কারেন্ট গুলো তো তোমার এলাকায় যখন দেয় সে কিন্তু মেইন লাইন দিয়ে এই কারেন্টটাই যায়। তুমি চিন্তা করো এক একটা এম্পিয়ার 3 এম্পিয়ার করে যদি ফ্লো করে গ্রামের দিকে কতটা পরিবারকে দিতে পারবে? বাই দ্য ওয়ে এটা আমাদের জানা বিষয় না। এমনি এজিউম করা যায়। এ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ভোল্টেজ ফ্রম পয়েন্ট এ টু গ্রাউন্ডার। তাহলে এবার ভিএ বের করো, ভিএ2 পারা যাবে সূত্রগুলো দিয়ে? যাবে। এখন বলতে পারো স্যার A2 এগুলো কোথায় পাবো? আরে সিমেট্রিক্যাল ক্ষেত্রে না আমরা জানি যে লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে এই ভ্যালুটা কি? সেম ভ্যালুটা সবার জন্য না? এই এটা সবার জন্য কিনা? এটা IA1, IA2 হ্যাঁ, এটা আমরাও এনালাইজ করি। হ্যাঁ, এই তো। তাহলে সেটা যদি জানে তাহলে ওই সূত্রগুলোতে এগুলো বসাতে লাগবে। তো সূত্রগুলো আমরা জানি VO সমান EA মাইনাস ওই যে যেটা ইয়াতে লিখছিলাম। এটা তো আবার হারাই ফেলছি রে। এই যে এটা আরকি। তাই না? যেটা ম্যাট্রিক্স ফর্মুলা লিখি আমরা। তো বসা যায়। তাহলে লাইন এবার আমি যদি বলি লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ কত হবে? প্রোটেক্স যেটা বলেছে V টু V1 তো এই মানগুলো পেয়ে গেছো না? এই পাইছি কিনা? কি স্যার আচ্ছা আমরা আমাদের বেসিক থেকে কি জানি? এটা গ্রাউন্ডে টাচ করছে। যোগ করলে কি হবে? অবশ্যই 0 হবে। হইছে? এখন ধরো পরীক্ষায় খুব মানে এমন সুন্দর করলা কিন্তু দেখলে যে একটা ভ্যালু বেরিয়েছে। তার মানে তুমি ভুল ছিলা। ঠিক আছে? আর যদি অ্যাডভান্স লেভেলে চালাক থাকতো যে আহা কিছু একটা হ্যাঁ, ও আগে ক্যালকুলেশন পরে আগে একদম পাশে একটা সাইড নোট গ্রাফিকে দিয়ে ভিউ দিব বসাই। স্যার হ্যাঁ? পাশে সাইড নোট দিয়ে দিব BA = 0 না, না, না। সাইডে দিলে আটকাবা। তাহলে বুঝে ফেলবো যে তুমি কনফিউশন এ ছিলা। তুমি যে দেখো যে টাইম নাই। তুমি যদি সরাসরি 0 বসে তাহলে বুঝবো যে ও বোধহয় ক্যালকুলেটর করে স্টিফেনসনের পথে হাঁটছে। ও যে লেভেলের কিন্তু যদি দেখাও যে কিন্তু তুমি সত্যিকার অর্থে নিজেই করছো করে একটা ভ্যালু বসাইছো তাহলে তুমি ভুল করছো। না তবে আমি 0 দেই না। আমি এটাকে পজিটিভলি দেখেছি। ছেলেটা তো নিজে করছে। না হলে তো আ সে দেখে শুনে এটা বলতো না, তাই না? নিজে করছে দেখে তো এই ভুলটা করছে। কিন্তু আবার ওইটা খারাপ হবে যদি কপি করে। অবশ্যই অফলাইন হলে তার কপি করার সুযোগ নেই, তাই না? আচ্ছা ভিভি একইভাবে ভিভি তো বের করতে পারবো। ওই সূত্র দিয়ে বাকিগুলা বের করে ফেলবা। এই যে অ্যাঙ্গেলের যে রিলেশন। তাহলে এবার যদি আমি বলি লাইন টু লাইন কারেন্ট কত হবে? পারা যাবে? আমরা জানি VAB মানে কি? হ্যাঁ, ফার্স্ট পরে মাইনাস হ্যাঁ, এটা হচ্ছে বিভব পার্থক্য কিন্তু ২ পয়েন্টের A এবং B পয়েন্টের মধ্যকার বিভব পার্থক্য। তো VA মাইনাস VB। VB মাইনাস VC এই বসো। ইজি না অঙ্কগুলা? এবার যদি ফেজ টু নিউট্রাল ভোল্টেজ বের করতে সেটাও তো পারা যাবে। তাই না? যদি ও আচ্ছা, আচ্ছা এটা অ্যাকচুয়াল ভোল্টেজ, অ্যাকচুয়াল ভোল্টেজ। ওগুলা ছিল পার ইউনিটে আর এখন হচ্ছে এই যে এটা ছিল পার ইউনিটে তারপরটা কি করেছে? ওই যে √3 দিয়ে ভাগ করে এটা। ওকে। আচ্ছা পারবো। এবার চলো আমরা কিন্তু শেষ করে দেব। এর মানে বেশি বুঝাবো না তো। একটা ভালো করে বুঝেছি বাকিগুলা দৌড়ের উপর বুঝাবো। না কেন থাকবে? আমি তো প্রায় শেষের দিকে। আমরা যদি আগে, আগে শেষ করতে পারি কিছু রিভিউ করব, কিছু আর আজকে স্যার আলোচনা এগুলো স্যার করব। সব প্র্যাকটিস করতে হবে স্যার। স্যার একটা স্যার প্র্যাকটিস করার পর স্যার এ এ স্যার আমরা স্যার 5 ডি কাপড় স্যার মনে হয় আমাদের করতে হবে না স্যার। স্যার সিলেবাস হ্যাঁ, করতে হবে। আমি একটা অঙ্ক দিব তো এবার। স্যার ওটা সিলেবাসে তো স্যার নাই স্যার 5 ডি কাপড়। না, না ফার্স্ট ডিকেবল করতে হবে না। জি সেটা বলছিলাম। স্যার আমি স্যার ওদিন ফার্স্ট ওইটা আমি বলব না। না এটা বলব না। স্যার প্লিজ ভাই এটা স্যার আমাদের কিছু করো। হ্যাঁ। এই কথা এখন বলার সাথে, সাথে যদি বলি যে আমি এটা দিব, হ্যাঁ কেউ তো আমাকে বাধা দিবে না। যেহেতু আমি সব সেকশন আমি পড়াই। কিন্তু এতে যেটা হবে তোমরা একটা জিনিস জানা থেকে বঞ্চিত হবা। স্যার কারণ এটা ঠিক শয়তানের স্যার আমার জানছি মতে স্যার আমার মতে স্যার পরীক্ষার আগে স্যার আমাকে সাজেশন দিলেন। এখন স্যার সব করান পরীক্ষার আগে স্যার সাজেশন দিলে স্যার এটা ওই তোমার কথা শুনতেছি না। একটু জোরে বলো। স্যার বলতেছি যে এখন স্যার সব করি স্যার পরীক্ষার আগে একটা সাজেশন দিলে স্যার বেটার হয়। জি স্যার। স্যার এখন সব করব স্যার ইনশাআল্লাহ। আচ্ছা করো, করো। আমি সব করব। আমি তো ক্লাস টেস্ট নিব তো। তুমি সব স্যার পড়ছো কিনা আমি তোমারে ওই তোমার আম্মুর মতো ভাত একটা টিপে বুঝছে না। আমি এরকম বুঝবো তো তোমাদের। স্যার আজকে স্যার একদিন তো স্যার এগুলো স্যার প্র্যাকটিস করতে হয় স্যার। এগুলো স্যার অনেক বড় বড় ম্যাথ স্যার। তাহলে বলো যে আগামী ক্লাসে আমার এটা করে এনে দিবা। এটা যেটা পুরোটা। লাইন টু লাইন ফল ডাউন এন্ড হ্যাঁ।
স্যার পারলে স্যার ট্রাই তো করবো ইনশাল্লাহ, যদি পারি স্যার অবশ্যই দেখাবো, আর না পারলে স্যার আপনাকে কোথায় পাঠাচ্ছে সেটা জানাবো। না না, আমি বলছি এই যে লাইন টু গ্রাউন্ড ফ্লোর এটা দেখে না আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ ওইটা পরে আসলে আমি এটা খেসে দৌড়াইতে পারবো, কারণ এটা আর বাকি যে পড়ার হচ্ছে 5 থেকে 10 মিনিটের পড়া, বুঝছো? ওটা বুঝতে পার, দুটা সেম অ্যানালাইসিস তো। আচ্ছা ঠিক আছে, স্যার আর 5 এই যে থেকে দেখো 10 মিনিট আমাদের এখন তো- পরে হ্যাঁ, আমি তো এটাই যাচ্ছি, তোমার বন্ধুরা তো রাজি না। ও বলছে, আচ্ছা একটা গল্প বলি যাওয়ার আগে। আমাদের মধ্যে অনেক বোকা আছে, হ্যাঁ, ওই সাঁতার কাটার প্রতিযোগিতা হয় না? সাঁতার কাটার প্রতিযোগিতা অলিম্পিকে হলে কিন্তু বিভিন্ন দেশ থেকে আসে না সাঁতার কাটতে প্রতিযোগিতায়, আসে কিনা? জি স্যার। ধরো 100 মিটার দূরবর্তী এরকম একটা সাঁতার কাটতে হবে, তো সবাই সাঁতার কাটতেছে, কাটতে কাটতে 100 কিলোমিটার না তো, সরি 100 মিটার, 1 কিলোমিটার। এখন এরকম সাঁতার কাটতে কাটতে অনেক আছে যে মানে খুব দুর্বল হয়ে গেছে। তো বাংলাদেশে একটা ছিল, ইটা সাঁতার কাটতে কাটতে কতটুক গেছে, এ ধরো 1 কিলোমিটারের 98% চলে গেছে, আর কতটুক বাকি? হ্যাঁ, 200 মিটার মতো। 0.02 হ্যাঁ 0.02, মানে 200 মিটার মতো বাকি। তো বলেছে আল্লাহ, আমি এতটুকু গেলেই তো ডুবে যাবো। হিতা করছে কি আবার পিছনের দিকে চলে গেছে। কোথায় চলে গেছে? পিছনের দিকে। পিছনে কতটুক ছিল? 800 মিটার না, 200 মিটার গেলে মরে যাবে। বাঁচার জন্য কোথায় চলে গেছে? 800 মিটার। 800 মিটার। দেখছো নি, ও তো বাঁচছে গিয়া। তো বললাম যে আল্লাহ কি ধরনের বোকা। তো এরকম আর কি, যে আমি বলতেছি 10 মিনিট হলেই তোমার কিন্তু শেষ হয়ে যাবে। বলছে না না আল্লাহ, আচ্ছা স্যার স্যার, ঠিক বার্ডেন আছে হয়ে যাবে। স্যার, অথচ আমরা একটু তো পড়লে বোকা না। স্যার ঠিক আছে, শেষ করুন স্যার। আচ্ছা, আমি তোমাদের মেন্টালি প্রেসার দিব না, তোমরা বলেছো আমি অফ, কিন্তু আগামী দিন আমি 10 মিনিটে পড়াবো, আমি বেশি ডিটেলস পড়াবো না তো, কারণ এটা দরকার নাই তো। তুমি এটা যদি পড়ে আসো, ওটা শুধু ওই যে কন্ডিশন গুলা বসানো, আর বাকি সেম তো অ্যানালাইসিস, তাই না? আচ্ছা ঠিক আছে, এই যে আজকে কিন্তু আমার আসলে ওই আধা ঘন্টা পরে শুরু করা দরকার, আমি যেটা মনে করতেছি। আসলে পড়া বেশি হয়ে যায় তো, তোমরা শেষ করতে পারো না। জি স্যার। আর স্যার একদিনে স্যার এতগুলো স্যার টানা স্যার বোঝা যায় না স্যার, কারণ না না, স্যার তুমি তো প্র্যাকটিস এই না, তুমি তো একদিনে পড়াবো, যে এটা তো 1 সপ্তাহের পরে রে ভাই, তুমি না পড়ো না ফাঁকিবাজ। না স্যার, একসাথে দুইটা ক্লাস হওয়াতে স্যার সমস্যা স্যার আমাদের। না তবে স্যার ব্যাপারটা এটা হচ্ছে কি, বলতেছি। আমরা যখন অফলাইনে করতাম, আমরা কিন্তু স্যার পুরো বোরিং লাগে স্যার। আমরা যখন অফলাইনে করতাম না, ওই তোমাকে কিন্তু ওই যে প্রথমে একটু থিওরি পড়াইছে, ওই দিনে শেষ, এর মধ্যে 50 মিনিট চলে যেত সেটআপ রেডি করতে করতে। এই কারণে কিন্তু স্যার 42 অফলাইনে স্যার 45 মিনিটের ক্লাস স্যার, হ্যাঁ এরপরে স্যার প্রেজেন্ট ওইটা বেশি আগায় না। আর অনলাইনে সুবিধা কি, এখানে তো ধরো তোমার আঁকা লাগে না, এই জন্য কিন্তু আমরা দেখা যায় প্রজেক্টর ইউজ করি, কারণ আঁকতে গেলে সময়টা চলে যায়, আঁকা লেখা এগুলো লিখে বুঝতে গেলে, তাই না? এই জন্য আসলে অফলাইনে একটা সুবিধা আছে, দ্রুত পড়া হয়ে যায়, তোমরা তো বুঝো বটে, তাই না? যেটা করতে হয় তোমাদের এই প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, এটা ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, হ্যাঁ দোয়া করে আর কি।